আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 31 নম্বর পর্বে। আজ মনোসংলাপে আমাদের আলোচনার বিষয় ইম্পর্টেন্স অফ মেন্টাল স্টেবিলিটি ইন একাডেমিক পারফরমেন্স। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের সাথে থাকছেন ডক্টর কামরুল হাসান, প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; জিয়াউল হক, রিসার্চ ডাইরেক্টর, একাডেমি 21; এবং মাসিনা মমতাজ মারিয়া, টিচার ট্রেনার অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট। আমাদের সাথে ইতিমধ্যে ডক্টর কামরুল হাসান এবং জিয়াউল হক স্যার যুক্ত হয়েছেন। স্যারদেরকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সঞ্চালক হিসেবে শুরু করার আগে সঞ্চালক হিসেবে নাসিমা আমিনকে ধন্যবাদ। আজকে তার জন্মদিন, শুভ জন্মদিন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা আসলে আমার কাছে অনেক স্পেশাল দুটো বিষয়ে। এক হচ্ছে আপনি যেটা বললেন যে আমার জন্মদিন, দ্বিতীয়ত হচ্ছে আমার মা, তিনি হসপিটালে চিকিৎসাধীন। তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমার আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। প্রায় 10-12 দিন ধরে তিনি চিকিৎসাধীন আছে। তারপরেও একাডেমি 21 এর প্রতি আমার ভালোবাসা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার প্রতি ইন্টারেস্ট থেকে আজকে আমি যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরকম সুযোগ যেন সারা জীবন থাকে। জি, আজকে অনুষ্ঠানের প্রথমেই ডক্টর কামরুল হাসান স্যারকে একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু বলে কথা শুরু করার অনুরোধ করছি। ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক, স্নেহধন্য নাসিবা আমিন, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ অতিথিবৃন্দ, কাছের দূরের আবাসের প্রবাসের এখন যারা যুক্ত এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সকল দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বারবার ভেবে অবাক হই, মানুষ যে কাজটি করতে চায় না, কেউ যে কাজটি করতে চায় না, সবাই যে কাজটি করতে ভয় পায়, একাডেমি 21 সেই কাজটি শুধু সাহস নয়, যথা সাহসের সাথে সেই কাজটি করে যাচ্ছে। মনোসংলাপ, মনস্বাস্থ্য, মনস্থিতি, এই বিষয়গুলো অনাদিকাল থেকেই খুব প্রয়োজনীয় মানব অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিটি ধর্মে, প্রতিটি বর্ণে, প্রতিটি দেশে, প্রতিটি সমাজে, প্রতিটি অঞ্চলে। কিন্তু এ নিয়ে গবেষণা, এ নিয়ে আলোচনা, অনুপুঙ্খ বিচার বিশ্লেষণ খুব বেশি হয়েছে বলে আমার মনে পড়ে না। এ কথা খুব নিশ্চিত যে আমার দেখাশোনা, পড়াশোনা, জানাশোনা একেবারেই অল্প। কিন্তু তারপরেও যতটুকু দেখেছি, যা দেখেছি, তার মধ্যে এই বিষয়টি নিয়ে মানুষের নাড়াচাড়া আমি খুব কম দেখেছি। একাডেমি 21 এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রিসার্চ ডিরেক্টর, বিশেষ করে আমার অগ্রজ প্রতিম মহতারাম শ্রদ্ধা বরেশু জিয়াউল হক, তাকে ধন্যবাদ। তিনি এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করে বাঙালি জাতীয়তাকে, বাংলাদেশি জাতীয়তাবাদীদেরকে, বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীকে তিনি একটি নতুন চেতনা, একটা নতুন আলোকবর্তিকা, নতুন লাইট দেবার যে পণ গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পণকে সম্পন্ন করুক। এবং মনে করি এই আলোর শিখা বাংলাদেশকে ছাপিয়ে গোটা বিশ্বের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশায় একাডেমি 21 এর সফল অভিযাত্রায় আমাদেরকে সম্পৃক্ত করবার জন্য একাডেমি 21কে আবারও অশেষ মোবারকবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, সকল শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ কবুল করুন। আমাদের মধ্যে আরো যুক্ত হয়েছেন মাসিনা মমতাজ মারিয়া, টিচার ট্রেনার অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট। ম্যামকেও সালাম জানাচ্ছি। এই পর্যায়ে জিয়াউল হক স্যারের কাছে যেতে চাই। একাডেমি 21 এর দর্শকদের প্রতি, যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি কিছু মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুহতারাম সঞ্চালক এবং আমার সঙ্গে এতক্ষণ যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন তাদের সকলকে, এবং সেই সাথে খুব
স্পেশালি আমাদের আজকে সম্মানিত আলোচক বৃন্দকে সালাম জানিয়ে অভিবাদন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি, খোশামদেদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। একাডেমি 21 মানুষের, আমাদের সকলের, দেশে প্রবাসে যারা আছেন, যেমন আমাদের প্রিয় ভাজন ডক্টর কামরুল হাসান বলেছেন যে দেশে প্রবাসে যারা আছেন তাদের প্রত্যেকে সবার মানসিক সুস্থতা নিয়ে ভাবে এবং ভাবতে চায়। সুখের যতটুকু, যার যতটুকু সুখ আছে এবং যার যতটুকু দুঃখ আছে, এই সবগুলো ভাগাভাগি করে নিয়ে দুঃখ লাঘবের চেষ্টা করতে চায়। পারুক আর না পারুক, একাডেমি 21 এই কাজটা করতে চায় অত্যন্ত সযত্নে এবং মমতার সাথে। আমাদের সামর্থ্য সীমিত, তো তারপরেও আমাদের চেষ্টা এবং আন্তরিকতার কোনো ত্রুটি নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধেয় দর্শকবৃন্দকে আজকে আশ্বস্ত করতে পারি আমার সঙ্গে যে দুজন সম্মানিত আলোচক আছেন অত্যন্ত বিদগ্ধ, আমরা তাদের আলোচনা থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। দেখি আমরা আগে বাড়ি, আমি সঞ্চালকের ফেরত যাচ্ছি আবার। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা মহসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যেতে চাই। একাডেমি 21 এর দর্শকদের প্রতি বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম নাসিবা, তোমাকে অনেক অনেক শুকরিয়া, সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করছো। এবং সেই সাথে আমি আজকে যারা আরো দুইজন খুব সম্মানিত অতিথিরা আছেন, জিয়া স্যার আছেন এবং ডক্টর কামরুল হাসান স্যার আছেন, আপনাদের সব দুজনকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ইনশাআল্লাহ আমি সবসময় আশা করি এবং আজকেও এই এক্সপেকটেশনটা নিয়েই বসেছি যে আমরা আজকে একটা জরুরি আলোচনায় আল্লাহ যতটুকু তৌফিক দেন আমরা পার্টিসিপেট করব সবাই। এবং আমাদের টার্গেট একটাই যে এখান থেকে যে যেখানে আছি, মা হিসেবে, বাবা হিসেবে, ভাই বোন হিসেবে, টিচার হিসেবে, সমাজের একজন রেসপন্সিবল মানুষ হিসেবে যে যেখান থেকে বসেছি, আমরা সবাই যেন কিছু টেক অ্যাওয়ে বাসায় নিয়ে যেতে পারি আজকের আলোচনা থেকে, সেই পারপাসে আমরা বসেছি। তো আল্লাহ আমাদের আজকের বসাটাকে কবুল করুক। জি আমিন ইয়া রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ আজকে আমরা একটা সফল প্রোগ্রাম করব এবং আমাদের এই প্রোগ্রাম থেকে সমাজের সকল স্তরের মানুষ কোনো না কোনো দিক থেকে উপকৃত হবেন। আমি আর সময় অতিবাহিত না করে আমাদের প্রথম প্রশ্নে চলে যেতে চাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা দিতে বসেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মেন্টাল স্টেবিলিটি ইন একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ আমাদের যে একাডেমিক ফলাফল বা পারফরমেন্সটা আছে এখানে মানসিক স্থিতিশীলতার গুরুত্বটা কিরকম এবং মানসিক স্থিতিশীলতা আমাদের একাডেমিক পারফরমেন্সকে কিভাবে ট্রিগার আউট করে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আমি ডক্টর কামরুল হাসান স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণ মানব জীবনে মানসিক স্থিতিশীলতার গুরুত্ব আসলে কতটা? জি স্যার। ধন্যবাদ স্নেহধন্য নাসিবা আমিন। জন্মদিন বারবার ফিরে আসুক তোমার, 27শে নভেম্বর। তো আগামী হয়তো 4-5 বছর পরে আবার 27শে নভেম্বর এরকম শুক্রবার হতে পারে, সেদিনও যেন তুমি সাথে থাকো, আমরা যদি কেউ পারি তাহলে সাথে থাকবো। ইম্পর্টেন্স অফ মেন্টাল স্টেবিলিটি ইন একাডেমিক পারফরমেন্স, আমি বাংলাটা এভাবে করেছি, শৈক্ষিক কার্যক্রমে মনস্থিতির গুরুত্ব। আমি এই যে শৈক্ষিক কার্যক্রম এবং যে মনস্থিতি, যেটিকে মানসিক স্থিতিশীলতা বলা হচ্ছে, একই কথা। তো আমি এই বিষয়টাকে, এই প্রেক্ষাপটটাকে এভাবে সজ্জায়ন করতে চাই। প্রথমেই একটু আমি আমার দুর্বলতাটা বলে নিই যে আমি ইসলামিক লাইটের মানুষ, তবে ইসলামিক থট এবং থিওলজির খুব দুর্বল এবং নবীন শিক্ষানবিশ, পঠন পাঠন শিক্ষণ কিংবা অনুশীলনে একেবারে প্রায় অদক্ষ। তো এই দায়টুকু আমার কাঁধে রেখে আমি ছোট ছোট করে দুই একটি কথা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। আর আরো একটা হলো যে আমি জিয়া উল হকের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। তার কথা আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং খুব বিনোদিত করে এবং মনে হয় যে জ্ঞানের একটা নতুন লাইট পাচ্ছি তার কথা থেকে। আমি আপনার কোনো প্রশংসা করছি না, এটি আল্লাহ আপনাকে দিয়েছে তাই আপনার এটা হচ্ছে, প্রশংসা আল্লাহর। তবে আপনার কাছ থেকে আমি এটি পাই, আমি আপনার কাছ থেকে আজকে আরো কিছু শিখবো, সেই লোভেই আমার এই প্রোগ্রামে আসা। তো দেখুন, আমি এই শৈক্ষিক কার্যক্রম এবং মনস্থিতির বিষয়টাকে একটু এভাবে সাজাচ্ছি যে আমরা মৃত্যুকে খুব ভয় পাই, প্রচন্ড রকমের ভয় পাই, কারণ কবরের বিভীষিকা আমাদের সামনে খুব ভালোভাবে সমুপস্থিত, কিয়ামতের দুর্বিপাক আমাদের সামনে আছে, হিসাব দিবসের মহাশঙ্কার কথা আমরা জানি,
ফুলসিরাতের বিপজ্জনক এবং ভয়াবহতম অবস্থাও আমরা জানি। এই সবগুলোর কারণে আমরা খুব ভয় পাই মৃত্যুকে। এই সবগুলো কি যদি আমি বলি, খুব সহজ ভাষায় যদি বলি, কেউ বলবে অধার্মিকতা, কেউ বলবে যে অজ্ঞানতা, কেউ বলবে মূর্খতা, কিন্তু কোনো মনোদার্শনিক, কোনো মনোবিজ্ঞানী অবশ্যই এগুলো বলবেন না। তিনি বলবেন এগুলো মনো অস্থিরতা। এই মনো অস্থিরতার কারণেই কিন্তু আমরা কবরকে ভয় পাই। মনো অস্থিরতার কারণেই আমরা হিসাব নিকাশকে ভয় পাই, কিয়ামতকে ভয় পাই, আখিরাতকে ভয় পাই। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে মৃত্যুর সময়ে আমরা পড়েছি, জেনেছি, শিখেছি, আমরা মৃত্যুর সময়ে বেহেশতের ছবি দেখতে পাবো যদি আমার চলাফেরা ভালো হয়। আমরা মৃত্যুর সময়ে, মৃত্যুর পরেই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেওয়া হবে যদি আমার মানসিক স্থিতি থাকে, যদি আমার মানব ধর্ম ঠিক থাকে, যদি আমার চলাফেরা ঠিক থাকে, ইসলামী অনুশাসনের অনুবর্তী আমি হতে পারি, ধর্মীয় অনুশাসনের মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কবরকে বলা হচ্ছে আমার একজন মুমিনের, একজন বিশ্বাসী মানুষের, বিশ্বাসী অন্তরের আল্লাহর দিদারের অভিষেক হবে। সেখানে জান্নাতের অনিন্দ সুখ এবং চিরন্তন সুখ ভোগের একটা ফার্স্ট প্রহর কবরে সেখানে আমাকে দেওয়া হবে। তাহলে কেন আমি মৃত্যুকে ভয় পাচ্ছি? আমি মৃত্যুকে ভয় পাচ্ছি আমার মনো অস্থিরতার কারণে, আমার মানসিক স্থিতিশীলতা না থাকবার কারণে। দেখুন, মানসিক স্থিতিশীলতা এজন্যই বলা হয় যে এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন গুরুত্ব কতটা? গুরুত্ব তো সবটা, গুরুত্ব তো অনেকটা। জীবনের সবটুকুই এটি। আমরা মৃত্যুকে ভয় পাই, অথচ দেখবেন এই কয়েক বছর আগে, 8-10 বছর আগে মিশরের বিখ্যাত একজন ইসলামিস্ট মারা গেলেন, ডক্টর মোহাম্মদ মোতাওয়াল্লি শাহরাবি। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে কয়েক ঘন্টা আগে তার মেয়েকে বলছেন, মা তুমি আমার ঘরটা একটু পরিষ্কার করো, সোফাটা ওগুলো ঠিকঠাক করো তো মা। তো মেয়ে বলছে, বাবা কেন? বলছে, মা আমার একজন মেহমান আসছেন, তুমি একটু ঠিকঠাক করো, তুমি চলে যাও, আমাকে একটু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা থাকতে দাও। এরপরে মেয়ে ঠিকঠাক ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল এসে মোহাম্মদ মোতাওয়াল্লি শাহরাবির জীবনটা নিয়ে চলে গেলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বুঝতে পারছি যে মৃত্যুকে ভয় পাবার কিছু নাই যদি আমাদের মনস্থিতি ঠিক থাকে, যদি আমাদের মানসিক স্থিতিশীলতা ঠিক থাকে। আসুন, আসলে আমি বলেছি যে মানসিক স্থিতিশীলতার গুরুত্ব কতটুকু আমাদের জীবনে, আমি বলি সবটুকু। মানসিক স্থিতিশীলতা ছাড়া কিচ্ছু হয় না। মানসিক স্থিতিশীলতা ব্যতীত কোনো বিষয়ে অগ্রসর হওয়া যায় না। মানসিক স্থিতিশীলতা ব্যতীত কোনো মানুষ শিক্ষিত হতে পারে না। মানসিক স্থিতিশীলতা ব্যতীত কোনো ক্ষেত্রে সফল হওয়া যায় না। কৃষিক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, অন্যান্য যে কোনো ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, এই যে আমরা চ্যানেল পরিচালনা করছি, এখানেও যদি আমাদের মানসিক স্থিতিশীলতা না থাকে তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের প্রোগ্রাম শুরুতেই কিছু প্রবলেম হচ্ছিল টেকনিক্যাল, আমরা যদি ধৈর্য হারাতাম তাহলে কিন্তু প্রোগ্রামটা এলোমেলো হয়ে যেত, এবড়োথেবড়ো হয়ে যেত, রিলিফ মানচিত্র হয়ে পড়তো। কিন্তু আমরা কিন্তু খুব ধৈর্যের সাথে, স্থিতির সাথে আমরা এগুলোকে ট্যাকল করেছি, ফলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা খুব স্বাভাবিক এবং সাবলীলভাবে চলছে। প্রিয় বন্ধুরা, এজন্য আমি বলি এসবের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ, রাষ্ট্র, বৈশ্বিক জীবন, সর্বত্র আমাদের মনস্থিতি থাকতে হবে। আমি মনে করি, বিশেষ করে আমি ছাত্র প্রসঙ্গটি আসবে যেহেতু, আগে ভাগেই বলে নেই যে ছাত্রদের ক্ষেত্রেও সর্বাধিক গোড়ার কথা হচ্ছে, সর্বাধিক প্রাধিকারযোগ্য বিষয়টি হচ্ছে মনস্থিতির জন্য আত্মবিশ্বাস। আমাদের মধ্যে আত্মবিশ্বাসকে জাগাতে হবে। ছাত্রদের মধ্যে, ছাত্ররা প্রায় সময় হতাশ হয়, ছাত্ররা বেকারত্ব দেখে হতাশ হয়, ছাত্ররা প্রেমে ব্যর্থ হয়ে হতাশ হয়, অজস্র ছাত্র অকালে ঝরে পড়ে। আমাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা খুব সহজেই আমাদের দেশের টোকাইতে পরিণত হয়। এসব থেকে রক্ষা করতে হবে। আমাদের মানসিক স্থিতিশীলতা অথবা মনস্থিতিকে বাড়াতে হবে। জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, রাষ্ট্র, সমাজ এবং আন্তর্জাতিকতার বলয়কে ছাপিয়ে এবং পরকালীন জীবন পর্যন্ত, এই জীবনের পরের জীবন পর্যন্ত সব সময় যেন আমাদের মানসিক স্থিরতা ঠিক থাকে, এটিকে লক্ষ্য রেখে আমাদের পথ চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আমরা পৃথিবীতে নিশ্চয়ই সফল হব, আর পরকালীন জীবনের সফল হওয়া তো নিশ্চয়ই সেটি আমাদেরই জন্য থাকবে আশা করছি। ধন্যবাদ সঞ্চালক।
আনমিউট করো নাসিবা, আনমিউট করো। জি, ধন্যবাদ ডক্টর কামরুল হাসান স্যার, বেশ সুন্দরভাবে আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষের জীবনে তাদের মানসিক স্থিতির গুরুত্বটা বোঝালেন। একই প্রশ্ন নিয়ে আমি জিয়াউল হক স্যারের কাছে যেতে চাই, এই বিষয়টাতে যদি স্যারের কিছু অ্যাড করার থাকে। জি, জিয়াউল হক স্যার। ধন্যবাদ নাসিবা, ধন্যবাদ ডক্টর কামরুল। আপনি যা বলেছেন আসলে আমি তা নই, তারপর আপনি হয়তো আপনার ভদ্রতা, নম্রতা, ভালোবাসার বলেছেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই আঙ্গিকে কবুল করুন। আমরা আজকে যে আলোচনায় বসেছি, ডক্টর কামরুল হাসান হোলিস্টিক অ্যাপ্রোচে, জীবনের সার্বিক দিক অ্যাপ্রোচে, সে কথাটা সুন্দর, মানে শৈল্পিক এবং অত্যন্ত সাহিত্য ও গাম্ভীর্যপূর্ণ ভাষায় তুলে ধরেছেন। চমৎকার আলোচনা। আমরা আজকে মেন্টাল স্ট্যাবিলিটি ইন একাডেমিক পারফরমেন্স, ইম্পর্টেন্সটা কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। মূলত যদিও হোলিস্টিক লাইফ অ্যাপ্রোচে দেখলে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তিনটা স্তরে ভাগ করা আছে পৃথিবীতে কল্যাণ, এরপরে পরকালীন জীবনের কল্যাণ এবং কবরের আযাব থেকে। কিন্তু আমরা পৃথিবীতে কল্যাণ যদি নিশ্চিত, অর্থাৎ নিজের কল্যাণ যদি নিশ্চিত করতে না পারি, নিজেকে তৈরি করতে না পারি, একাডেমিক পারফরমেন্স যদি আমাদের সেই মানের না হয়, আমাদের জীবন যদি গড়ে না ওঠে, তো আমরা পৃথিবীতে তেমন কোনো কল্যাণ নিজের কিংবা পৃথিবীর সমাজের জন্য, মানবতার জন্য করতেও পারবো না। আর পরবর্তী জীবনে কল্যাণ আশা করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন ফোকাস রাখি আমাদের একাডেমিক পারফরমেন্সটা এই সময়, বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। কারণ আমি নিজেও একজন ছাত্র, লেখাপড়া মানে পড়াশোনা শেখার জন্য একটা আগ্রহ থাকে, তো সেই হিসাবে আমি সেই দিকটা ফোকাস করতে চাই। সেটা হলো, দেখেন একাডেমিক পারফরমেন্সের এই যে পারফরমেন্সের যে মান, যে সময়, এটা কিন্তু টাইম রেগুলেটেড, টাইম ওরিয়েন্টেড। একটা বিশেষ বয়সে পারফরমেন্স যদি ঠিক মতো না থাকে একাডেমিক লেভেলে, তার পরবর্তীতে যে এটাকে পূরণ করা যায় না। এই যে না পারার ব্যর্থতা, এটা সারা জীবন একজন ব্যক্তিকে ভুগতে হয়, তার পারফরমেন্স, তার একাডেমিক ক্যারিয়ার ভুগতে হয়। আপনি যে কথাটা বলেছেন, অনেকে টোকাই হয়ে যায়, অনেকে ঝরে পড়ে। এই যে ঝরে পড়াটা, এই কারণে, এই প্রসেসে অন্যতম একটা কারণ হচ্ছে যে টাইমলি, ডিউ টাইমে তার পারফরমেন্সটা ঠিক মতো হয়নি। এখন কেন হয়নি, কেন হতে পারেনি, এই বিষয়টা আমাদের সচেতনভাবে জানা দরকার। একজন ছেলে সারা দিন রাত 24 ঘন্টা, মানে দিন রাত প্রাণান্তকর, তার আন্তরিকতার কোনো অভাব নাই, সদিচ্ছার কোনো অভাব নাই, প্রাণান্তকর চেষ্টা করে পড়াশোনা করেও পারছে না। কেন পারছে না? এটা শুধুমাত্র তার, সেই ছেলেকে দোষ দিয়ে তো লাভ নাই, সেই ছাত্র বা ছাত্রীকে দোষ দিয়ে লাভ নাই। এর পারিপার্শ্বিকতা, পরিবেশ এবং আনুষঙ্গিকতা, অনেক ফ্যাক্টর সেখানে জড়িত থাকে। আমাদের জানতে হবে, যেমন ধরেন আজকে করোনা রেফারেন্স দিয়ে বলতে পারি, করোনায় যে এক ধরনের আতঙ্ক, এক ধরনের স্ট্রেস, কম বেশি সবাই, ছেলে বুড়ো, নারী পুরুষ, বেকার, চাকুরিজীবী, ছাত্র ছাত্রী, টিচার, এবং টিচাররাও, সারা পৃথিবীবাসী করোনার এই আক্রমণে, মহামারীতে এক ধরনের স্ট্রেসে আছে। সবাই এক ধরনের স্ট্রেসে আছে। কারো জীবনে যদি, ব্যক্তিগত জীবনে, বাবা মা, আত্মীয় স্বজনের কারো যদি কোনো অসুখ বিসুখ, কোনো দুর্ঘটনা ঘটে, আর সেখানে যদি একটা স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস থেকে আমরা যে স্ট্রেস ডিসঅর্ডারের কথা বলি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা আছে, এখন ওই পার্টিকুলার সময় একটা ছাত্র ছাত্রীর কাছে, একজনের শিক্ষকের কাছে আমরা একাডেমিক পারফরমেন্স কি চাইতে পারি, এক্সপেক্ট করতে পারি? এটা অমানবিক হবে। তো ইন দ্যাট কেস আমাদেরকে ভাবতে হবে যে এই একাডেমিক পারফরমেন্সটার আর ভালো হওয়া না হওয়াটা, এর উত্থান পতনটা নির্ভর করে কোন কোন ফ্যাক্টরের উপরে, এবং সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করা যায়। এমন হতে পারে যে সবগুলো ফ্যাক্টরকে মানবিক দুর্বলতা বা সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো সরাতে পারবো না, কিন্তু এটাকে মিনিমাইজ করে রাখা, এটাকে ওভারকাম করতে পারাটার উপরে নির্ভর করছে আমাদের পারফরমেন্সের মান। আমি একটা কথা বলতে চাই বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে আপনারা জানেন, না জেনে থাকলেও দয়া করে একটু করে নেন, যে আমাদের আমরা যত পড়াশোনা করি, সে যেভাবেই করি, শুনে, টিচারের কাছ থেকে শুনে শেখার চেষ্টা করি, নিজেরা পড়াশোনা বই পড়ে শেখার চেষ্টা করি, অডিও লেকচারে শুনে শেখার চেষ্টা করি, যেভাবেই করি, আমাদের তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের ইনফরমেশন আমাদের ভেতরে আসে। সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। আমাদের ব্রেন তিনটা প্রসেসের মাধ্যমে এই মেমোরিগুলোকে রিটেন করে। প্রথমে এনকোডিং হয়, তারপরে স্টোরিং হয়, তারপরে রিট্রিভ হয়। পরীক্ষার সময় আপনি সারা বছর যেটা পড়েছেন, পরীক্ষার হলে বসে আপনি রিট্রিভ করার চেষ্টা করছেন, প্রশ্নের অ্যান্সার
মানে রিলিভেন্ট আনসার দেওয়ার জন্য। যতটা সক্ষমতা এবং সতর্কতা এবং দক্ষতার সাথে আপনি এই ইনফরমেশন রিট্রিভ করতে পারবেন, আর্টিকুলেট করতে পারবেন, ততটা দক্ষতার সাথে আপনি উত্তরটাও দিতে পারবেন। এই পুরো প্রসেসটা নির্ভর করছে আপনার মেন্টাল স্ট্যাবিলিটির উপরে। এখন মেন্টাল স্ট্যাবিলিটি মানুষের বিঘ্ন হয় কেন? ব্যক্তিগত কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, পারিপার্শ্বিক কারণে হতে পারে। আমাদের ইনফরমেশন আমরা যেগুলো এই যে বললাম যে সেন্সরি মেমোরি, আমরা যা দেখি, যা পড়ি, যা শুনি, যা স্পর্শ করি বা যা ফিল করি, এই স্পর্শ করলাম না, চোখে দেখে ফিল করলাম, এই সবগুলো একটা সেন্সরি অর্গান দিয়ে, আমাদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি দিয়ে, শব্দটা শুনে কানের মাধ্যমে যে শব্দ সেন্সরি অর্গানের মাধ্যমে আমাদের শরীর, আমাদের ভেতরে ব্রেনে ঢোকে। সেন্সরি অর্গানের মাধ্যমে যখন ঢোকে তখন ব্রেন কিভাবে এই ইনফরমেশনটাকে আমাদের ব্রেনে পাঠায়, আমাদের সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস তৈরি করে, এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, যেটা আমাদের আমরা জানি ব্রেনে বিভিন্ন ওয়েভ থাকে, ডেটা ওয়েভ, আলফা ওয়েভ, থেটা ওয়েভ, গামা ওয়েভ। এই ওয়েভের এক একটা রেঞ্জ থাকে। এই রেঞ্জের বাইরে, যেমন ডেল্টা ওয়েভের রেঞ্জের বাইরে যখন আমরা চলে যাব তখন আমাদের হবে কি, হবে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হবে। কোনো বাচ্চা কাচ্চা, কোনো ছেলেবেলে সারাদিন ছুটে বেড়াচ্ছে, তাদের ব্রেন ওয়েভ বেশি হওয়ার কারণে। কেন হচ্ছে সেটা আলাদা বিষয়, সেটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। এখন তাদের মেন্টাল স্টেবল, সেই সময় মেন্টালিটি স্টেবল নয়, স্টেবল অবস্থানে নয়। এই জন্য নিজের মানসিক সত্তাকে, মানসিকতাকে স্টেবল রাখার পথগুলো কি, এগুলো নিজের গরজে জেনে নিয়ে নিজেকে স্টেবল রাখতে পারলে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস যেটা তৈরি হচ্ছে সেটাকে স্টেবল রাখতে পারলে, ওই সময় আপনি যে পড়াশোনা করবেন, ওই সময় আপনি যা চিন্তা করবেন, ওই সময় আপনি যা ভাববেন, সেগুলো সবগুলো এতটা মানে অর্গানাইজড ওয়েতে আপনার স্টোর হবে। আমাদের ব্রেনের 4টা পার্টের একটা পার্টে অক্সিপিটাল ইয়েতে, যে এতটা সময় লোবে এতটা স্টোর হবে, যখন আপনি রিট্রিভ করতে চাইবেন তখন খুব সহজে, যেমন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনফরমেশন চলে আসবে, আপনি রিট্রিভ করতে চাইবেন তখনই আপনার ইনফরমেশনটা চলে আসবে আপনার মনে। তখন পরীক্ষার খাতায় হোক বা আপনি আলোচনার ক্ষেত্রে হোক, দেখবেন সবগুলো মনে আসছে, একের পর এক মনে আসছে, সিকোয়েন্স অনুযায়ী মনে আসছে। এই মনে আসতে পারা, রাখতে পারার এর একটা চর্চা করা লাগে। এর জন্য জীবনাচার, মানুষের জীবনাচার, ব্যক্তিগত আচরণ বিধি, খাদ্য গ্রহণ, ঘুমের অভ্যাস, এই সবগুলো কিছু, এই সবগুলো হচ্ছে আপনার জীবনে প্রভাব ফেলে। সো আমি আশা করব যে আমাদের অন্যান্য আলোচক, বিজ্ঞ আলোচক আছেন, তাদের কথা শুনবো, আমরা ভবিষ্যতে আবারও আলোচনা করবো ইনশাল্লাহ। জি সঞ্চালক নাসিমা, তোমার কাছে। জি ধন্যবাদ জিয়াউল হক স্যার, বেশ সুন্দরভাবে বিভিন্ন দিক থেকে মানসিক স্থিতিশীলতার গুরুত্বটা বুঝালেন। আজকে আমাদের সাথে যে 3জন বিজ্ঞ আলোচককে আমরা পেয়েছি, তিন দিকের 3জন বিশেষজ্ঞ মানুষ আমি বলবো। একজন হচ্ছেন ডক্টর কামরুল হাসান স্যার, আরবি বিভাগে প্রফেসর ফ্রম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তার সাথে আছেন জিয়াউল হক স্যার, যিনি আমাদের একাডেমিক 21 এর রিসার্চ ডাইরেক্টর, এবং মাসিনা মমতাজ মারিয়া, যিনি একজন টিচার ট্রেনার এবং এডুকেশন কনসালটেন্ট। আমরা আসলে যে আলোচনায় বসেছি, আমাদের ছাত্র জীবনে মানসিক স্থিতিশীলতার গুরুত্ব, এটা আমরা এই 3জন মানুষের থেকে 3টি অ্যাঙ্গেলে তার গুরুত্বটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একই প্রশ্ন নিয়ে আমি মাসিনা ম্যামের কাছেও যেতে চাই, যে সাধারণ মানবিক জীবনে মানসিক স্থিতিশীলতা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আপনার মতামত। জি ম্যাম। থ্যাংক ইউ নাসিবা, ওয়ান্স এগেইন। আমি স্যারদের সাথে কমপ্লিমেন্ট করছি। আমাকে তো শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। জি ঠিক আছে। স্যারদের আলোচনাটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন ছিল ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। আমি একেবারে একদম আমাদের এভরিডে লাইফের একটা অ্যানালজি দিয়ে আলোচনাটা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা যারা সাধারণ পরিবারে বেড়ে উঠছি, আমাদের বাচ্চারা, আমরা যারা সাধারণ জীবন যাপন করছি, আমাদের কাছে এখন আমাদের চোখে যতটুকু আমরা দেখি, সফলতার জন্য প্রত্যেকটা উপকরণ এখন আমাদের কাছে খুব সহজলভ্য, তাই না? এখন ইচ্ছা করলে যে কোনোভাবে টেকনোলজিক্যালি হোক, একাডেমিক্যালি হোক, আগে যেরকম একটা পরিবার থেকে একটা ছেলে বা একটা মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে, সেটা ছিল তাদের কাছে একটা অনেক বড় স্বপ্নের মতন একটা কিছু। তো এখন এই ধরনের ঘটনাগুলো একেবারেই আমাদের কাছে স্বাভাবিক। আমরা খুব সহজেই সফল হওয়ার প্রত্যেকটা জিনিস আমাদের চারপাশে পেয়ে যাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের রিলেশনশিপে,
আমাদের কাজের জায়গায়, আমাদের পড়াশোনার জায়গায়, আমাদের প্রত্যেকটা সেক্টরে অস্থিরতাও কিন্তু ততখানি বেশি, তাই না? আমরা দুশ্চিন্তাগ্রস্ত বেশি হয়ে পড়ছি, আমরা টেনশন বেশি করছি, আমরা ফেইল করছি বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় হিপোক্রেসির শিকার হচ্ছি, ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, টেনশনে পড়ে যাচ্ছি, সফল হতে পারছি না। তো এই দুইটা পিকচার যদি আমি জানি এখন এটার যদি এক্সাম্পল দিতে চাই অনেকক্ষণ কথা বলা যাবে, জাস্ট অ্যাজ এ হোল বললাম, এই দুইটা পিকচার যদি আমরা চিন্তা করি তখনই কিন্তু বোঝা যায় আসলে মেন্টাল স্টেবিলিটিটা, সাইকোলজিক্যাল স্টেবিলিটিটা অ্যাজ দ্য কি বলে গ্রাউন্ড স্ট্রেংথ আমার জীবনের জন্য কত বেশি জরুরি। সবকিছু উপকরণ থাকার পরেও সাকসেসফুল হওয়ার জন্য আমার যদি ওই জিনিসটা না থাকে, মেন্টালি যদি আমি স্টেবল না হই, মেন্টালি যদি আমি কাম এন্ড কোয়াইট না হই, মেন্টালি যদি আমি সিকিউর ফিল না করি, আমার কোনো অ্যাচিভমেন্টই আসলে সাকসেসফুল হবে না বা লং লাস্টিং হবে না। এই জন্য আমার মনে হয় এটা একটা অনেক বেশি জরুরি একটা নেসেসিটি আমাদের এভরিডে লাইফের জন্য। থ্যাংক ইউ। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে মেন্টাল স্টেবিলিটি আমরা আজকে হয়তো স্টুডেন্টদেরকে নিয়ে বসেছি, কিন্তু স্টুডেন্টদের পাশাপাশি যদি আমরা তাদের বাবা মায়েদের কথা বলি বা আশেপাশে আমাদের যে আরো বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, হোক তিনি টিচার কিংবা ডক্টর কিংবা লয়ার বা ইঞ্জিনিয়ার, আমরা যেই প্রফেশনেরই মানুষ বলি না কেন, মেন্টাল স্টেবিলিটি না থাকলে কিন্তু আমাদের যে আউটকাম অফ ওয়ার্ক, এটা আমরা ফুলফিল ইউজ করতে পারি না, আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি না, আউটকামটা পুরোপুরি আসে না। সেই জন্য আরেকটা বিষয় যেটা, যে ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের জীবনের যে বুনিয়াদ, এই জিনিসটা তৈরি হয়। ফলে ছাত্র জীবনে মেন্টাল স্টেবিলিটিটা থাকলে আলটিমেটলি আমাদের প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ যেটাই আসুক না কেন, সব ক্ষেত্রে মেন্টাল স্টেবিলিটিটা ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা যেতে চাই। তার আগে আমাদের দর্শকদের প্রতি একটু বলে নিতে চাই, আজকের প্রোগ্রামটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যদি মনে হয় যে এই প্রোগ্রামটি আরো অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, আমাদের প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি মেন্টাল হেলথ রিসার্চ অর্গানাইজেশন একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের বিশেষজ্ঞদের কাছে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। জি, এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি আবার ডক্টর জিয়াউল হক স্যারের কাছে যেতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, ছাত্রদের একাডেমিক পারফরমেন্স তাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমরা মানসিক স্থিতিশীলতা নিয়ে বসেছি, যেই বিষয়টা নিয়ে বসেছি সেই পারফরমেন্সটা আসলে কতটা ইম্পর্টেন্ট? জি, আমি এর আগে আমার সূচনা বক্তব্যে একটা কথা বলেছি যে এটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড, এই পারফরমেন্সের এটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড। একজন ছাত্র ইন্টারমিডিয়েটের একটা ছেলে, ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে বা 9-এ যে ছেলেটা পড়ে, এই ছেলেটার যদি এই পার্টিকুলার 2 বছরে 8-9-10-এ যদি তার একাডেমিক পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক করতে না পারে, এই ছেলেটা সারা জীবনেও এই সময়টা আর ফিরে পাবে না। সো এই লেভেলের পারফরমেন্সটা ওই পার্টিকুলার সময়ের জন্য। আবার একই সময় একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তখন তার পারফরমেন্সে যদি কোনো রকম ত্রুটি ঘটে, তাহলে সে এই সময়টা আর ফিরে পাবে না। সো প্রত্যেকটা এই একাডেমিক পারফরমেন্সটা হচ্ছে একটা মানুষের একটা নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরং এই ব্যাপারে ছাত্র যতটা না সচেতন হবে, কারণ তারা তো শিখছে, তারা জীবনের প্রতিটা এবং বাস্তব জীবনের যে অনুষঙ্গ সেগুলো তারা শিখছে, কাজে তাদের অভিজ্ঞতা এবং তাদের জানার পরিমাণ কম। এ ব্যাপারে বরং সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে দুজনের পক্ষ থেকে আসতে হবে। একটা হচ্ছে স্বয়ং বাবা মা বা অভিভাবক, আর একজন হচ্ছে টিচারদের পক্ষ থেকে। এই দুজনের পক্ষ থেকে যদি যথাযথ সময় ভূমিকাটা, টাইমলি প্যাট্রোনাইজেশন, টাইমলি এফোর্টস যদি থাকে, তাহলে বাচ্চা অফ দ্য ট্রাক যাওয়ার বা একজন স্টুডেন্ট অফ দ্য ট্রাক যাওয়ার সুযোগ খুব কম। এই জন্য যেহেতু তার সারা জীবন নির্ভর করবে এই পার্টিকুলার সময়ের পারফরমেন্সের ভালো বা মন্দের উপরে, সেহেতু এই মানে একাডেমিক পারফরমেন্সের এই সাথে মেন্টাল স্টেবিলিটি ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার হচ্ছে, আমি বরং এই সুযোগে বলে নিতে চাই, পরে যদি তুমি মামনি প্রশ্নটা না করো বা আমি যদি ভুলে যাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে যে
এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক লেভেলে রাখো। এটা হচ্ছে বড় জিনিস। এক্সপেকটেশন যদি আনরিয়েলিস্টিক হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্টস আসবে, হতাশা আসবে। হতাশা আসলেই এই যে ডিক্লাইনের শুরু হয়ে গেল। আর একটা হচ্ছে আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মার সঙ্গে, সংসারের অভিভাবকের সাথে, বাবা মার সঙ্গে, বন্ধু বান্ধবদের সাথে এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেন রিয়েলিস্টিক থাকে, বন্ডিংটা যেন রিয়েলিস্টিক থাকে, আনডিউ কোনো রিলেশন যেন তৈরি না হয়। কারণ আনডিউ রিলেশন তৈরি হলেই হ্যাম্পার হবে, এক্সপেকটেশন, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে। দুটো যদি ঠিক রাখা যায়, তাহলে রাখতে পারে, অভিভাবক যদি সহযোগিতা করতে পারেন ওই পার্টিকুলার সময়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই স্টুডেন্টের বা একাডেমিক পারফরমেন্সে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি ডক্টর কামরুল হাসান আর ম্যাডামের কাছ থেকে শোনার অপেক্ষা থাকলাম। জি স্যারকে অনেক ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে আমি ডক্টর কামরুল হাসান স্যারের কাছে যেতে চাই। তিনি একজন টিচার, হয়তো আরো প্র্যাকটিক্যাল একটা ওয়ে থেকে তিনি দেখেছেন একাডেমিক পারফরমেন্সটা আসলে স্টুডেন্টের লাইফে কতটা ইম্পর্টেন্ট। স্যারের কাছে স্যারের এক্সপিরিয়েন্স এবং এই কোয়েশ্চেন রিলেটেড মতামত দুটোই শুনতে চাই। জি ডক্টর কামরুল হাসান স্যার। ধন্যবাদ নাসিবা আমিন, আমাদের আগামী দিনের সুযোগ্য কর্ণধার। আমি জিয়াউল হক সাহেবের কথা একটু বলতে চাই। আসলে ওনার ঔদার্যটা ক্রমশ ঐশ্বর্যে পরিণত হচ্ছে। আমি জিয়াউল হক ভাইয়ের আরো অনেক সফলতা কামনা করছি। আর মাহসিনা মমতাজ মারিয়া, আমি বলেছি সবগুলো শব্দ ম দিয়ে, অনেকগুলো ম, এবং এটি খুব ভালো লেগেছে আমাকে। আপনার সঙ্গে আজকে আমার নতুন পরিচয় হচ্ছে এবং সেটি খুব সুখকর পরিচয়। আগামীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আমি আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছি, শুধু শুনছি না, নোটও করছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি বলতে চাই, আসলে ছাত্রদের জীবনে একাডেমিক পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ আমি শিক্ষক হিসেবে মনে করি যে এটিই ছাত্রত্বের আসল কথা, এটিই ছাত্রত্বের মৌল প্রসঙ্গ। কারণ একজন ছাত্রের প্রথম টার্গেট থাকে, আপনারা অন্যভাবে নেবেন না যে আপনি সব কি কথা বলেন, মানুষ হওয়া বাদ দিলেন, মানবিক হওয়া বাদ দিলেন, কেন এই কথা বলছেন। আমি বলছি প্রথম কথা এটি, এর পরের কথাগুলো খুব ডিপ কথা হবে, কিন্তু প্রথম একটি ছাত্রের প্রথম টার্গেটই থাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। কারণ হচ্ছে উত্তুঙ্গে, সফলতার চূড়ান্ত শীর্ষ মার্গে উঠবার জন্য ভালো রেজাল্ট খুবই প্রয়োজনীয় একটি সিঁড়ি অথবা লিফট। এই লিফটকে যদি আমরা আত্মস্থ করতে না পারি, এই লিফটকে যদি আমি আমার করায়ত্ত করতে না পারি, তাহলে কিন্তু আমি সর্বোচ্চ তালায় উঠতে পারবো না। এজন্য এই লিফট বা সিঁড়িকে আমার হাতে রাখতে হবে, নতুবা আমার ওটা ঠিক সম্ভব হবে না। আমি বাস্তব জীবন থেকেই বলতে পারি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্য পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমরা দুই বন্ধু ছিলাম, কিন্তু সেখানে আমার বন্ধু ভালো ছাত্র নাকি আমি ভালো ছাত্র, আমাদের স্যাররাও প্রায় বিপদে পড়তেন যে আমাদের দুইজনের মধ্যে কে ভালো মন্দ সেটি কিন্তু তাদের জন্য বিবেচনা করা খুব কষ্ট হতো। কিন্তু নিয়োগ দেওয়ার সময় প্রথম বছরের নিয়োগটা কিন্তু আমি পেয়েছিলাম, কারণ ছিল যে আমার রেজাল্ট হচ্ছে একটু ভালো ছিল। তো সুতরাং এই একাডেমিক পারফরমেন্স এবং যেটা ভালো রেজাল্ট, এটা খুব ভালো একটা ব্যাপার। কারণ দুর্বল সিঁড়ি দিয়ে খুব বেশি উপরে ওঠা অতি সহজ নয়, যদিও এর ব্যতিক্রম আছে, থাকতে পারে। আমরা এক চীনা ব্যবসায়ীর কথা আমি জানি, যিনি 24 বার তার ব্যবসায় ফেল করেছিলেন, 25তম বারে গিয়ে তিনি সফল হয়েছিলেন। কিন্তু উনি আমাদের আদর্শ নন, উনি ব্যতিক্রম। উনি অনলি 1 or 2 or 3 or 11, এক অক্ষর বা দুই অক্ষরে এরকম মানুষকে গোনা যায়, কিন্তু অসংখ্য অগণিত অজস্র অগণনযোগ্য মানুষ এরকমই যে তার একাডেমিক পারফরমেন্স দিয়েই, এই সিঁড়ি দিয়েই তাকে তরতর করে উপরে উঠে যেতে হয়। নেপোলিয়ান 7 বার ফেল করার পরে 8ম বারে তিনি উইন করেছিলেন। এটি আমাদের জন্য অধ্যবসায়ের জন্য একটি প্রবাদ হতে পারে, কিন্তু এটি আমার জন্য অনুসরণযোগ্য নয়। আমাকে প্রথমবারেই উইন করতে হবে। হ্যাঁ, আমাকে মনে রাখতে হবে সুযোগ আমি একবারই পাবো, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। কবি নজরুল, জীবনানন্দ তারা চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছিলেন। তার মানে এটিও মনে রাখতে হবে প্রতি বছর প্রতি দেশে প্রতিটি ঘরে কবি নজরুল, জীবনানন্দ জন্মগ্রহণ করে না। কাজেই কবি নজরুলের মনস্থিতি ছিল না, জীবনানন্দের মনস্থিতি ছিল না, তারপরেও তারা বড় হয়েছেন।
এটিকে আদর্শ করে আমিও মন অস্থির হব, এটি হতে পারে না। আমাকে মনস্থিতি আমার থাকতেই হবে। অনেক বড় বড় লোকজন শুধু মনস্থিতির কারণে জীবনে ভুল করেছেন। আপনারা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহর কথা জানেন। তিনি একজন হাদিসের অনেক বড় পণ্ডিত ছিলেন। হজ বিষয়ক তার বিশাল বড় একটা গ্রন্থ আছে। তিনি যখন হজ করতে গিয়েছেন, তাওয়াফ করার সময় তিনি ঘড়ির কাঁটার মতো করে ডান পাশে তাওয়াফ করা শুরু করেছেন। তো লোকজন তাকে বলছে যে স্যার আপনি কি করছেন, আপনি তো ভুল করছেন, আপনি এই দিকে বাম দিকে তাওয়াফ করতে হবে। উনি বলছেন না, ইসলামে তো সব কাজ ডান দিক থেকে করা ভালো। তো বলছেন যে কিন্তু স্যার আপনি তো আপনার বইয়ের মধ্যে লিখেছেন হজের তাওয়াফটা এই ঘড়ির কাঁটার উল্টা দিকে শুরু হবে। ও আমি তাই লিখেছিলাম, আচ্ছা সরি। তাহলে এই যে উনি ওই সময় একটা মানসিক অস্থিরতা ছিল, এই অস্থিরতার কারণেই কিন্তু তিনি সে সময় উল্টা দিকে তাওয়াফ করছিলেন। কাজেই মানসিক স্থিরতা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। শুধু ঘড়ির কাঁটা, শুধু ডান দিক থেকে শুরু করা এটি কোনো স্থিরতা নয়, বরং আমাদের সবসময় মনে রাখতে হবে যে মনস্থিরতা যদি না থাকে তাহলে বারবার আমি ভুল করব। আমি ব্যাংকে গিয়েছি, টাকা জমা দিচ্ছি, বারবার ভাউচার লিখছি, 2বার 3বার আমার ভুল হয়েছে। ব্যাংকার বলেন, ক্যাশিয়ার সাহেব বলেন, স্যার আপনি কি মানসিকভাবে অস্থির আছেন কেন? স্যার আপনার তো 3বার ভুল হয়ে গেল। অথচ এরকম ভুল আমার সচরাচর হয় না। এতটা দুর্বল মেধার আমরা কেউ নই টাকা পয়সার বিষয়ে, কিন্তু আমি ভুল করছি। তার মানে মানসিক স্থিরতা সবসময় আমার লাগবে, এবং কোনো ওই যে ব্যতিক্রম বিষয়ের কোনো বিষয় নিয়ে আমাদেরকে কথা বললে চলবে না। আমাদের ছাত্র তো ঠিক রাখতে হবে, যে হলো ঠিক কথা বলেছেন, টাইমলি, এবং মানে ঠিক যেভাবে যেটা প্রয়োজন ঠিক সেভাবে সেটাকে আমাদের এখানে অ্যাপ্রোচ করা উচিত। এজন্যই আমাদের মনে রাখতে হবে দুর্বল একাডেমিক পারফরমেন্স একটা ছাত্রের জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট, উন্নতির সিঁড়িতে বাধাগ্রস্ত করতে যথেষ্ট। সমাজে গ্রহণযোগ্যতা, সে যত ভালো ছেলে হোক, সমাজে গ্রহণযোগ্যতা তার প্রশ্নবিদ্ধ বারবার হবে, বারবার পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হবে। এই ছেলেটা যে কিভাবে, কেন এই ছেলেটা ভালো রেজাল্ট করতে পারছে না, তাকে নিয়ে সমাজে আলোচনার খোরাকে সে পরিণত হয়ে যাবে। সে বোধ বিশ্বাস বিবেচনার ক্ষেত্রে বিরক্তির সৃষ্টি করবে সমাজের মধ্যে, তার কথা কেউ একসময় শুনতে চাবে না। এই জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাকে যত পরিশ্রম করতে হবে, যত সাধনা করতে হবে, যত শ্রম বিনিয়োগ করতে হবে, তার চেয়ে ভালো রেজাল্ট করা অনেক সহজ। তাই আমি ছাত্রদেরকে বলি যে বাবা, তোমরা মনস্থির হও, তোমাদের মানসিক স্থিতিশীলতাকে রক্ষা করো, এটিকে আরো বাড়িয়ে তোলো, প্রবৃদ্ধি ঘটাও, দেখবা তোমার রেজাল্ট ভালো হবে, সামনের পৃথিবী তোমার জন্য সহজ থেকে সহজতর হবে। সমাজ, রাষ্ট্র তোমাকে ওয়েলকাম করার জন্য, তোমার কপালে চুম্বন করার জন্য অপেক্ষা রয়েছে। সুতরাং আমি বলি, সো ফার্স্ট প্রায়োরিটি একাডেমিক পারফরমেন্স। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি, হাদিস নয়, একটি উক্তি, এবং উক্তির মর্মার্থটা এরকম, যদি তুমি বারবার ব্যর্থ হও তাহলে তুমি তোমার মনস্থিতি বাড়াও, এবং তুমি তোমার কাজের গতি বদলে ফেলো। যদি এরকম হয় আমি ভালো ছাত্র হতেই পারছি না, তাহলে আমাকে অন্য লাইনে যেতে হবে। কিন্তু ছাত্রত্ব, স্কুলে গেলে, কলেজে গেলে, প্রতিষ্ঠানে গেলে, মাদ্রাসায় গেলে আমাকে ভালো ছাত্র হতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। থ্যাংক ইউ নাসিবা। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ প্র্যাকটিক্যাল এবং ইফেক্টিভ আলোচনা রাখলেন আমাদের সামনে। এবার আমরা অবশ্যই মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যাব একই প্রশ্ন নিয়ে। তার আগে আমি ছোট্ট একটা কোয়েশ্চেন আমাদের কমেন্ট বক্স থেকে একটু নোট করতে চাই। শিবলি সাদিক স্যার লিখেছেন, আমরা কিভাবে বুঝবো একজন ছাত্র মানসিকভাবে স্থিতিশীল নয়, এবং কোন কোন বিষয়ে একজন ছাত্রকে মানসিকভাবে অস্থিতিশীল করাতে ভূমিকা রাখে? জি, মাসিনা মমতাজ ম্যামের কাছে যে প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে, ছাত্র জীবনে যে একাডেমিক পারফরমেন্সের স্টেবিলিটি, একাডেমিক পারফরমেন্সের উন্নতির বিষয়টা নিয়ে আমরা বসেছি, গুরুত্ব দিচ্ছি, এটা আসলে স্টুডেন্ট লাইফে কতটা ইম্পর্টেন্ট, দুটো পার্সপেক্টিভ থেকে আমি একটু হাইলাইট করার জন্য অনুরোধ করবো। একটা হচ্ছে ফ্রম দ্য সাইড অফ আ টিচার এন্ড ফ্রম দ্য সাইড অফ আ প্যারেন্ট, আ মাদার। জি, থ্যাংক ইউ ওয়ান্স अगेन নাসিবা। আমিও আসলে এই প্রশ্নটাকে একটু অন্যভাবে আমার কাছে মনে হয়েছে, অ্যাজ এ টিচার অর অ্যাজ এ মাদার অর অ্যাজ এ লার্নার বাই মাই সেলফ, আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে যে প্রশ্নটা, তোমার প্রশ্নটার মধ্যে একটা বিরাট বড় অ্যান্সার আছে।
যেটা তোমার প্রশ্নটা ছিল যে একাডেমিক পারফরমেন্স কেন তাদের হোল লাইফের জন্য ইম্পর্টেন্ট। এখানে এখানে একাডেমিক পারফরমেন্স বলে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি সেইটা আমরা কিন্তু টপ প্রায়োরিটি, এটা আমরা স্বীকার করছি যে এটা একটা অনেক বেশি জরুরি একটা বিষয় বাচ্চাটার, একটা মানুষের সারা জীবনের জন্য। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ওই সময়টা তার জীবনের কনস্ট্রাকশন পিরিয়ড। ব্যাপারটা এই জন্য গুরুত্বপূর্ণ না যে ওই সময়টা তার একেবারে অল থ্রু তাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, এই জন্য না। ব্যাপারটা কিন্তু আমরা দুই পার্সপেক্টিভ। হ্যাঁ, অনেক সময় আমরা এটা মিন করি যে তুমি যদি ভালো রেজাল্ট না করো, তুমি যদি ফার্স্ট না হও, তুমি যদি সেকেন্ড না হও, তুমি যদি 90% মার্কস না পাও, তাহলে তুমি এটা হতে পারবে না, এটা হতে পারবে না, এটা হতে পারবে না। বাট নট অল চাইল্ড are born with, all children are not born with the same amount, same level of merit. তো এখানে আমার কাছে যেটা মনে হয় দৃষ্টিভঙ্গিটা এইরকম যে আমার বাচ্চার বা আমার জীবনের স্টুডেন্ট লাইফটা আমার জীবনে এই জন্য গুরুত্বপূর্ণ যে ওইটা আমার কনস্ট্রাকশন টাইম। আমার জীবনের যত কিছু সুন্দর করে হওয়ার কথা, যত কিছু গড়ে নেওয়ার সময়, যত ভালো ভালো গুণগুলোকে চর্চা করার জন্য, যত ভালো ভালো স্কিলগুলো আমার সারা জীবন কাজে লাগবে, যত ভালো ভালো স্যার যেটাকে বললেন যে বিভিন্ন রকমের আমার ইন্টারপার্সোনাল স্কিল যেগুলো আমাকে ডেভেলপ করা লাগবে, ওই কাজগুলো কিন্তু সবকিছু আমার স্টুডেন্ট লাইফে হচ্ছে। ঠিক যেরকম করে আমরা একটা বাড়ি করার সময় যেমন আমরা আগে বাড়ির মাটির নিচটাকে মজবুত করি, তাই না? ওইটাকে আমরা আগে মজবুত করি। এখন আমি যদি বলি যে ওইটা আমি একদম ওয়ার্ল্ড ক্লাস সিমেন্ট দিয়ে বানিয়েছি, তাই আমার বাড়িটাই শুধু টিকবে, আর পাশে যিনি আমার থেকে বেশি এফোর্ট দিয়ে, আমার থেকে বেশি পরিশ্রম দিয়ে, আমার থেকে বেশি খাঁটি জিনিস দিয়ে বানিয়েছেন, তার বাড়িটা টিকবে না। এই কথাটা যেমন হাস্যকর, ঠিক তেমনি ভাবে এটাও হাস্যকর যে আমি কনস্ট্রাকশনে মনোযোগ না দিয়ে যদি আমি সবসময় দ্যাট সো কল্ড রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা আমরা যখন করব, তখন যেটা হবে যে অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যাবে, এবং দ্যাট উইল বি দ্য বিগিনিং অফ আরো অনেক বেশি মেন্টাল, কি বলে এটাকে, ডিসঅর্ডার, মেন্টাল অ্যাগনি, মেন্টাল স্ট্রেস। হ্যাঁ, তো এই জন্য আসলে আমার মনে হয় ফোকাসটা এখানে স্পেসিফাই করাটা জরুরি যে আমরা স্বীকার করব যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সুপ্রিম ইম্পর্টেন্ট লাইফ অফ আ পারসন, কিন্তু এটা কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এটা ভালো রেজাল্ট শুধুই করতে হবে। স্যার যেটা একটা খুব জরুরি কথা বলেছেন কামরুল হাসান স্যার, যে এখানে যদি তুমি মনে করছো তুমি যেই ফিল্ডে আছো সেখানে ভালো করতে পারছো না, তাহলে চেঞ্জ ইউর ফিল্ড। হ্যাঁ, বি ক্রিয়েটিভ, থিঙ্ক ডিফারেন্টলি, বাট চেঞ্জ ইউর ফিল্ড, অ্যান্ড যেখানে তুমি এক্সেল করতে পারবে সেখানে চলে যাও, বাট কনস্ট্রাকশনটা যেন মজবুত হয়, সেটা এখানে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ নাসিবা। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমার এই বিষয়টা নিয়ে একটু অ্যাড করার ইচ্ছা আছে ফ্রম আ স্টুডেন্ট পার্সপেক্টিভ, যে যেটা আপনি বললেন যে ইচ এন্ড এভরি পার্সন হ্যাভ আ ডিফারেন্ট লেভেল অফ মেরিট। আসলে সবাই একই লেভেলের ক্রিয়েটিভিটি, সবাই একই লেভেলের কি বলবো স্কিল নিয়ে তৈরি হয় না। একজন স্টুডেন্ট যদি পাবলিক স্পিকিং এ অনেক ভালো হয়, দেখা যাচ্ছে সে যে এক্সটেম্পর স্পিচ, ডিবেট কিংবা মোটিভেশনাল স্পিকিং এ সে খুব ভালো করছে, কিন্তু ওই একই স্টুডেন্ট যে আর্টিস্টিক ক্ষেত্রগুলোতে একই রকম রেজাল্ট করবে, এটা এক্সপেক্টিং ইজ সামথিং লাইক ফুলিশ। আবার একজন আর্টিস্টিক পার্সন যে কিনা অ্যাস্থেটিজম কিংবা পোর্ট্রেটিজম কিংবা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এই বিষয়গুলোতে যে ভালো করবে, সে তাকে স্টেজে দাঁড় করিয়ে দিলে সে একই রকম একজন স্পিকার হিসেবে কথা বলতে পারবে। দিস ইজ টোটালি ফানি। আবার আরেকজন মানুষ যে কিনা ম্যাথমেটিক্স কিংবা সায়েন্সে খুব ভালো, যে লজিক নিয়ে কথা বলতে ভালোবাসে, তাকে যদি আমি পলিটিক্স বা সোশ্যাল সায়েন্স নিয়ে কথা বলতে দাঁড় করিয়ে দিই, এটাও একটা অসামঞ্জস্যপূর্ণ জিনিস। সো যেটা আপনি বলেছেন, আই উড লাইক টু হাইলাইট দ্যাট, যে আমাদের স্টুডেন্ট লাইফটা হচ্ছে কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, নট ইন আ রেজাল্ট ওরিয়েন্টেড পয়েন্ট অফ ভিউ। জি, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এবার শিবলি সাদিক স্যারের কোয়েশ্চেনটাকে নোট করার জন্য আমি জিয়াউল হক স্যারকে অনুরোধ করব। উনি বলছেন যে আমরা কিভাবে বুঝবো একজন ছাত্র মানসিকভাবে স্থিতিশীল নয়, এবং কোন কোন বিষয়গুলো একজন ছাত্রকে মানসিকভাবে অস্থিতিশীল করতে ভূমিকা রাখে। জি, ধন্যবাদ নাসিবা।
এখানে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। জনাব শিবলি সাদিক, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই প্রশ্নের যথাযোগ্য এবং সবচাইতে বেস্ট আনসার দেওয়ার জন্য দুজন হচ্ছেন এখানে ডক্টর কামরুল হাসান এবং আমাদের মারিয়া ম্যাডাম, কারণ ওনারা টিচার, এনিওয়ে টিচিং এর সঙ্গে জড়িত। আমি আমার সামান্য জ্ঞান থেকে আমি একটা কথা বলি। একজন স্টুডেন্ট যখন ফোকাস করতে ব্যর্থ হচ্ছে, তখনই আমরা ধরে নেব যে তার মেন্টাল সর্ট অফ লেভেলটা কি আছে সেটা হচ্ছে পরের কথা, কতটা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইনিশিয়ালি আমরা ধরে নেব যে সাম ওয়ান ওয়ে অর অ্যানাদার আনস্টেবল। এই যে আনস্টেবিলিটি, এইটা কমপ্লেক্সিটি দিকে যাবার আগে, কমপ্লেক্স হবার আগেই অ্যাটেনশন দেওয়া উচিত স্টুডেন্টের নিজের। সে কেন কনসেন্ট্রেট করতে পারছে না, তার সাবলুমিনাল মাইন্ডে কোনো রকম একটা ডিস্যাটিসফ্যাকশন বিরাজ করছে কিনা, সেটা পারিবারিক পর্যায়ে হতে পারে, নিজের ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, কিংবা বাইরের পরিবেশে কারোর সাথে হতে পারে। আমি আগেই বলেছি যে দুটো বিষয় মেইনলি স্টুডেন্টের ওই বয়সে, পার্টিকুলার ওই বয়সে দুটো বিষয় তাদের ভেতরে হতাশা তৈরি করে। হতাশা থেকে সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আইদার ব্রোকেন অর টার্নিশড অর কি বলবো প্যাথোলজিক্যাল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই দুটো মেনলি এই দুটো জায়গায় কোথাও না কোথাও সমস্যা হচ্ছে বলেই সে কনসেন্ট্রেট করতে পারছে না। এখন এই কনসেন্ট্রেশন লেভেলটা, এটা স্টুডেন্ট যদি তার বয়স কতটা অভিজ্ঞ তার উপর একটা বড় বিষয় নির্ভর করে, কিন্তু এটা খুঁজে দেখতে হবে আইদার টিচারকে, অভিভাবককে, এবং তার পাশে যিনি আছেন বাবা মা বা অভিভাবক, যে কেন কনসেন্ট্রেশন করতে পারছেন না। এটা সবচেয়ে বেশি কোত্থেকে জানা যাবে, ভালোভাবে কোত্থেকে জানা যাবে, স্টুডেন্ট স্বয়ং বলবে যে সে কেন কনসেন্ট্রেশন করতে পারতেছে না। সে হয়তো সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু তার সমস্যাটা কোথায় হচ্ছে এটা বলতে গেলেই অভিভাবক ধরে ফেলবেন। টিচার্স ট্রেনার যিনি আছেন এখানে, মারিয়া ম্যাডাম আছেন এখানে, ডক্টর কামরুল হাসান আছেন, ওনারা ছেলেদের স্টুডেন্টের কথা শুনেই বুঝে ফেলবেন যে কোথায় সমস্যাটা হচ্ছে। হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট কি করতে পারে, টিচারই বা কি করতে পারেন। তো এরকম বেশ কিছু পয়েন্টস আসবে, রিকমেন্ডেশন আসবেন অভিজ্ঞ টিচারদের কাছ থেকে। তবে আমি একটা সবচেয়ে ইদানিং যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে একটা মেথড, একটা পথ এরা তৈরি করে, এরা ফলো করে, একটা প্রসিডিউর ফলো করে, সেটা ফ্র্যাগমেন্টেশন। পুরো মানে যে অ্যাসাইনমেন্টটা, যে লেসনটাকে, এটাকে ফ্র্যাগমেন্টেড করে ফেলে পার্ট বাই পার্ট। এবং সেটাকে স্পেনে এই কাজটা বেশি হয়েছে। স্পেনে মূলত টমেটোর সাথে তুলনা করে ওরা প্রোমোডো মডেল বলে। টমেটোকে ওই 25 মিনিটের একটা করে এটাকে বলে কি, এটা ফ্র্যাগমেন্টেড পার্ট করে ফেলে, যে 25 মিনিটে আমি এতটুকু শিখবো, এই 25 মিনিটে এতটুকু শিখবো, 25 মিনিট পরে 5 মিনিট ধরে কি শিখলো সেইটার স্টুডেন্ট নিজেই ফিডব্যাক দেয়, একটা শিখেছে সেটাকে ইভালুয়েট করা হয়। এইভাবে স্টুডেন্টরা বা এডুকেশন কাউন্সিলররা স্টুডেন্টকে সহযোগিতা করে। তো কাজেই আমি শিবলি সাদিক সাহেবের প্রশ্নের উত্তরে বলছি যে স্টুডেন্ট যখন ইনিশিয়ালি কনসেন্ট্রেশন করতে ব্যর্থ হচ্ছে, তখনই হচ্ছে এটা একটা কনসার্ন, এই টাইমটা কনসার্ন টাইম, যেখানে স্টুডেন্ট, অভিভাবক এবং টিচার সবাই হবেন যে এখানে কোনো আন্ডারলাইন কোনো সমস্যা হচ্ছে, যেটা স্টুডেন্টের কাছ থেকে শুনেই বোঝা সম্ভব, তার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। আর এরপরে অ্যাকর্ডিং টু প্রবলেম অ্যান্ড প্রেজেন্টেশন ওয়ে আউট বের করে দিতে হবে। জি, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এই কোয়েশ্চেনটা প্রথমে করার উদ্দেশ্য হচ্ছে আমার এরকম যে this is basically a psychological question. It asks about the psychological symptom. So as a man of psychology, আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে in the medical science আসলে এর সিমটম গুলো কিরকম, বা হিউম্যান ব্রেইনে এর প্রভাবগুলো কিরকম। এইবার আমি ডক্টর কামরুল হাসান স্যারের কাছে যেতে চাই, যিনি আসলে স্টুডেন্টদের একেবারে কাছের মানুষ, ডেইলি বেসিসে স্টুডেন্টদের ক্লাস নেন, স্টুডেন্টদের একাডেমিক পারফরমেন্স গুলোকে চেক করেন, এগুলোকে ভেরিফাই করেন। যে স্যার, আপনার কাছে জানতে চাই যে একজন স্টুডেন্ট মানসিকভাবে অস্থিতিশীল কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এবং কোন ফ্যাক্টর গুলো এটাকে ট্রিগার আউট করে। জি, ধন্যবাদ নাসিবা। জিয়া ভাই খুব চমৎকার করে বলেছেন। আসলে এটি হলো যে রসগোল্লার মতো, যে রসগোল্লা মিষ্টি, এটা আমি কিভাবে বুঝবো? তো রসগোল্লাকে দেখে বোঝার উপায় নাই যে এতে সুগার দেওয়া আছে কিনা, এটা মিষ্টি কিনা, এটা বোঝার উপায় নাই। তবে এটি খুব প্রমাণিত সত্য যে
আসলেই আমরা ছাত্রদেরকে দেখলেই বুঝতে পারি যে কোন কোন ছেলে আসলে তারা মেন্টাল ডিপ্রেশনে ভুগছে, তাদের মনোবৈকল্য তাদের রয়েছে। একইভাবেই এটা আসলে আমরা ওই দেখার পরেই বুঝতে পারি। এবং আমরা আমাদের স্যাররাও, আমাদের প্রাইমারি বা হাই স্কুলের টিচাররাও কিন্তু আমাদেরকে বলতেন যে তুমি 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 ফার্স্ট ডিভিশন পাবা, তুমি সেকেন্ড ডিভিশন পাবা, তোমার কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ, বি কেয়ার, এগুলো বলতেন। তো আসলে এগুলো অভিজ্ঞতার বিষয়, অভিজ্ঞতালব্ধ বিষয়। তারপরে আমার কাছে মনে হয় যে ওই যে ফেল অফ ফোকাস, এরপরে একটা ছাত্রকে দেখলে বোঝা যায় যে ওই ছাত্রটা আমার ক্লাসে আনন্দ পাচ্ছে কিনা, তার আনন্দটা কেমন হচ্ছে, তার মেসেজ রিসিভটা হচ্ছে কিনা, আমার প্রত্যেকটা কথা থেকে, প্রত্যেকটা বাক্য থেকে সে মেসেজ আর্ন করছে কিনা, এটা আমরা বুঝতে পারি একটা ছেলের চেহারা দেখলেই বুঝতে পারি। যেমন আমি দেখছি জিয়া ভাই আমার খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছেন বলে মনে হচ্ছে, ফলে কিন্তু আমার কথার এফোর্ট বেশি হচ্ছে। যদি মনে হতো যে উনি খুব মন খারাপ করে আছেন, তাহলে কিন্তু মানে আমি বুঝতে পারতাম যে এখন আমাকে এখান থেকে আমার কথা বন্ধ করতে হবে। তো যার কারণে এটা কিন্তু আমরা দেখেই অনেক সময় বুঝি। এরপরে আমরা যদি জানি যে কোনো ছেলের মধ্যে অর্থাভাব রয়েছে অথবা প্রেমাভাব রয়েছে, বিশেষ করে ইউনিভার্সিটি জীবনে, এটা হাই স্কুল পর্যন্ত এটি সমস্যা কম হয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে কিন্তু বোঝা যায় যে এর অর্থের অভাব অথবা প্রেমের অভাব রয়েছে। এগুলো ছাত্রদেরকে ইয়ে করে ফেলে, মেন্টাল ডিপ্রেশনে ফেলে, এবং সে ক্রমশ এবং ভার্সিটি লাইফে যেটা খুব বড় সমস্যা সেটি হলো যে একটা ছাত্র মনে করে আমি ভর্তি হয়েছি মিন্স আমি পাশ করে বেরোবো। এই ধরনের একটা টেন্ডেন্সি অধিকাংশ ছাত্রের মধ্যে থাকে। এই টেন্ডেন্সিও অনেক ছেলেকে নষ্ট করে ফেলে। আমরা তার ক্রিয়েটিভ মেন্টালিটি বুঝতে পারি। আমরা কথা বললেই, প্রশ্ন করলেই, আমি যখন একটা ছেলেকে বলি এই বলো তো নাটক কি, তখন ও যখন বলে স্যার, স্যার, মানে ও ছিল না ক্লাসে, মানে ওর বডিটা ক্লাসে আছে কিন্তু ও ক্লাসে ছিল না, আমরা বুঝি যে এই ছেলেটার মধ্যে আসলে প্রবলেম হচ্ছে। এবং এটা কি লিখলাম, আচ্ছা, তো এইভাবে আমরা ছাত্রদেরকে দেখে ছাত্রদের সাথে কথা বলে কাউন্সিলিং, যেটা আমরা বলি, ছাত্রদের সঙ্গে কাউন্সিলিং করলে আমরা বুঝতে পারি। আমি বিভাগের অ্যাডভাইজর হিসেবে কাজ করি, অ্যাডভাইজরি বডিতে আমি একজন মেম্বার। তো আমরা গ্রুপ করে নিয়েছি ছাত্রদের সঙ্গে, এবং সেখানে ছাত্ররা আমাদের সাথে খুবই ফ্রি এবং খুব ফ্রাঙ্কলি তারা আমাদের সাথে কথা বলে। ফলে দেখা যায় যে আমরা তাদের কার মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে, কার মধ্যে টাকার অভাব রয়েছে, কার মধ্যে প্রেমের অভাব রয়েছে, কার মধ্যে বই কেনার সমস্যা রয়েছে, কে লাইব্রেরি করতে পারছে না, কাকে এতগুলো প্রাইভেট পড়ায় তারপর বাড়িতে টাকা পাঠায় এখানে থাকতে হচ্ছে, এগুলো যখন আমরা জানতে পারি তখন আমরা তাদেরকে সেভাবে একটা বেসিক মানে শুকনো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আমরা, থিওরিটিক্যাল। কারণ আমাদের কাছে তো মেডিসিন নেই, আমাদের কাছে ওইভাবে অর্থও নেই, কিন্তু আমরা কথাবার্তার মাধ্যমে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে একটা পথ দেখানোর চেষ্টা করতে পারি, যেই পথটি আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দার্শনিকভাবে করেছিলেন, যেই পথটি অনুসরণ করতেন হয়তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমরা ছাত্রদেরকে তাদের মনোবৈকল্য দূর করার ক্ষেত্রে, তাদের বিভিন্ন নেতিবাচক প্রবণতাকে দূর করার ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। এটি আসলে অভিজ্ঞতারই একটা বড় বিষয়। থ্যাংক ইউ শিবলি সাদিক সাহেবকে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ এফিশিয়েন্ট ওয়েতে একদম স্টুডেন্টদের কাছের কথাগুলো আমাদেরকে বলেন, এবং জিনিসগুলো প্র্যাকটিক্যাল ছিল যেগুলো আপনি দেখেছেন আপনার টিচার লাইফে। এই পর্যায়ে আমরা মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যেতে চাই, যিনি আসলে সমানভাবে টিচারদের সাথে মিশতে পারেন, সমানভাবে স্টুডেন্টদের সাথে মিশতে পারেন এবং তাদের প্যারেন্টসদের সাথে মিশতে পারেন। সো 3 দিক থেকে ম্যামকে এই প্রশ্নটা আমি অ্যান্সার করার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। ওকে, শিবলি সাহেব যে প্রশ্নটা করেছেন সেটাই আসলে আমাদের আজকের কথাগুলোর অনেকটা একটা জিস্ট বলা যায়, তাই না? যে স্টেবিলিটিটা এখানে কি জন্য আসলে দরকার। হ্যাঁ, আমরা যেটা হয় যে আমরা অনেক সময় আমরা চাই যে আমাদের সন্তানরা বা আমরা যার কাছ থেকে এক্সপেকটেশনটা করছি যে আমরা আমাদের সন্তানরা ক্রিয়েটিভ হবে, আমি যাকে চাচ্ছি সে অ্যাক্টিভ থাকবে, সে যে কোনো কাজে সে এক্সিউবারেন্ট একটা এনার্জি শো করবে, সে এনথুজিয়াস্টিক হবে। কিন্তু এগুলো কিন্তু আমরা যেই লেভেলের কথাগুলো বলছি তার নিচে কিন্তু আরেকটা শক্ত গ্রাউন্ড আগে আমাকে করে দেয়া লাগবে, যেটা একটু আগে আমরা তিনজনেই মোটামুটি এই কথাটা বলেছি যে সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল অথবা মেন্টাল স্টেবিলিটি।
সেটা যদি আমার হয়, আমার যদি গ্রাউন্ডটা শক্তিশালী হয়, তখনই কিন্তু আমি ওই গ্রাউন্ডটার উপরে আমার বাচ্চাকে শক্তভাবে দাঁড়াতে বলতে পারবো। ওইখানে শক্ত করে দাঁড়াতে পারলেই আমি আমার বাচ্চাটাকে অথবা আমি আমার স্টুডেন্টকে তখন আমি তাকে বলতে পারবো, এখন জোরে একটা জাম্প করো, এখন অ্যাডভেঞ্চার করো লাইফের সাথে, এখন ক্রিয়েটিভ হও, ওই কাজটা পারো না, নো প্রবলেম, ট্রাই করো, আমি আছি তোমার পিছে। আদারওয়াইজ আমি কিন্তু নিজের পাটা যখন ওকে আমি স্টেবল করে দিচ্ছি না, তখন কিন্তু আমি ওকে ওই কাজগুলো করতে বলতে পারছি না। বাট স্যাডলি ওইটাই বেশি হচ্ছে এখন আমাদের চারপাশে, তাই না? ওইটাই বেশি হচ্ছে যে আমরা মেন্টাল স্টেবিলিটি বা ইমোশনাল স্টেবিলিটি বাচ্চাটাকে দিচ্ছি না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ওর কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন করছি যে অনেক বেশি এক্সেল করবে, অনেক ক্রিয়েটিভ হবে, অনেক অ্যাক্টিভ থাকবে। আর তখন যেটা হচ্ছে, ঠিক আমরা একটা পানির মধ্যে একটা নৌকা টলটল করে নড়ছে একটা নৌকার মধ্যে দাঁড়িয়ে যখন আমি একটা বাচ্চাকে বলবো জাম্প করো, জাম্প করে তুমি দৌড়াতে পারো কিনা, লাফাতে পারো কিনা আমাকে করে দেখাও, তখন যে ডিজাস্টারটা হবে, ঠিক একই রকমের ডিজাস্টার এখন আমাদের বেশিরভাগ মানুষের বাচ্চাদের জীবনে হচ্ছে, আমাদের জীবনে হচ্ছে। এখানে প্রবলেম দুইটা, একটা হচ্ছে আমি ওর মেন্টাল স্টেবিলিটিটা বা ওর একেবারে বেস যে স্ট্রেংথটা সেইটা করে দিচ্ছি না বা সেটা হচ্ছে না, অ্যান্ড সেকেন্ডলি ওইটা না হওয়ার পরের যে এক্সপেকটেশন গুলো আমি করছি সেগুলোতে আমি ওর রাইট মেরিট চিন্তা করে করছি না। এই দুই কারণেই এই ঝামেলাগুলো হচ্ছে, অ্যান্ড স্টেবিলিটি নষ্ট হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি আসলে কোনো ভালো রেজাল্টও আসছে না। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আশা করি শুধুমাত্র শিবলি সাদিক স্যারই নন, আরো যারা আসলে আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা করেন বা বুঝতে চেষ্টা করেন স্টুডেন্টদেরকে যে তারা মেন্টাল ভাবে স্টেবল কিনা, তারা তাদের রেজাল্ট বা আউটকামটাকে ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পারছে কিনা, তাদের কাছে খুব ক্লিয়ার একটা প্রেজেন্টেশন হয়ে গেছে আজকে। আমরা আমাদের প্রোগ্রামে পরবর্তী প্রশ্নে চলে যেতে চাচ্ছি, আমাদের সময় আসলে হাতে খুব বেশি নেই। তবু ইনশাআল্লাহ আমরা খুব সফল একটা প্রোগ্রাম করব। শুধু তাই নয়, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি সেটার প্রোজ এন্ড কনস এন্ড আমাদের যে ডুজ এন্ড ডোন্টস সবগুলোই আমরা এখানে খুব ভালোভাবে আলোচনা করতে পারবো। এরপরে যে প্রশ্নটা আমি নিয়ে যেতে চাই জিয়াউল হক স্যারের কাছে, বয়স ও পরিবেশের সাথে মানসিক স্থিতিশীলতার কোনো তারতম্য আছে কিনা, এই প্রশ্নে। জি স্যার। বয়স এবং পরিবেশ, আমি একটা উদাহরণ দিই। একটা কুমড়া আমরা গ্রামে দেখেছি, আমি গ্রামে খুব কম মানে অল্প কিছুদিন থেকেছি এবং শিখেছি। আমার ওই লাইফটা 3-4 বছরের লাইফটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখনো দেখা যায় যে গ্রামে নানি দাদি মায়েরা পুরনো কাপড়ের টুকরোতে কুমড়োর বিচি, কিছু শাকের বিচি, কুমড়োর বিচি বেঁধে রেখে দেয় যে সিজন আসলে এরপরে সেটাকে বাড়ির কোথাও করা হবে, হ্যাঁ, গাছ লাগাবে। এই কুমড়োর বিচিটা জীবনেও কুমড়ো দেবে না যতক্ষণ পর্যন্ত ওই বিচিটাকে মাটির নিচে না পোতা হচ্ছে, এবং মাটির নিচে পুতলেও হবে না, সেখানে উপযুক্ত মাটি, পানি, হিউমিডিটি, মাটির নিচে থাকলে গরমে তো হিউমিডিফাই হবে, সেখানে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে। এবং এরপরে গাছের যখন দুটো পাতা বের হবে তখন ছাগলের মুখ থেকে বাঁচানোর জন্য ওর জন্য প্রোটেকশনের দরকার হয়। অর্থাৎ প্রতিটা পর্যায়ে একটা টাইমলি রিসোর্সেস, টাইমলি এফোর্টস, টাইমলি প্যাট্রোনাইজেশন, এইগুলো যদি না দেওয়া হয়, তাহলে এগুলো না দিয়ে বাচ্চার সম্মুখে আমরা যদি টার্গেট সেট করে দিই, বাবা মা আজকে যেটা করে, একটা প্রশ্ন এসছে যে বাবা মা আনডিউ একটা টার্গেট সেট করে দেয়, তোমাকে ডাক্তার হতেই হবে, ঠিক আছে, তোমাকে বিসিএস অফিসার হতেই হবে। ছেলেটা ক্লাস 8-এ পড়তেছে, তাকে বিসিএস অফিসারের টার্গেট এখন ফিক্সড করে দিলে তো হচ্ছে না। তাকে এখন এই যে টাইমলি রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট যদি না দেওয়া যায়, তার কাছে মেন্টাল স্টেবিলিটি আশা করে কোনো লাভ নাই, সেরকম পারফরমেন্স করেও কোনো লাভ নাই। সো এই জন্য আমাদের উচিত হবে অর্থাৎ পরিবেশ, পারিপার্শ্বিকতার উপরে। এখন একটা কথা যে আজকাল প্রায় বাড়িতে দেখা যায় যে এই যে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রী বাবা মার ভেতরে বা ভাই বোনের ভিতরে দাম্পত্য কলহ, এইরকম একটা পরিবারে যদি, যেখানে প্যাথোলজিক্যাল রিলেশনশিপ, যেখানে পারস্পরিক রিলেশনশিপটা ভঙ্গুর, বা এইরকম একটা পরিবারে একটা বাচ্চার কাছে কি করে আশা করা যায় যে সে মেন্টালি স্টেবল থাকবে এবং স্টেবল থেকে সে একটা একাডেমিক লেভেলে ভালো পারফরমেন্স দেবে? আমি এই কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, আমার কাছে দুটো ফ্যামিলি, খুব ওয়েল অফ
ফ্যামিলি আমার কাছে অ্যাপ্রোচ করেছে, তাদের স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ বাবা মা দুইজনই ভালো ইনকাম করছেন, যথেষ্ট ইনকাম করছেন, বাইরে বছরে একবার দুবার ঈদের বাজার করতে শপিং করতে বাইরে যাচ্ছেন, কিন্তু নিজেদের ভেতরে পারস্পরিক সম্পর্কের অবনতির কারণে তার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেল। এই একটা হচ্ছে স্কুল লেভেলে, একটা কলেজ লেভেলে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারেই মাদকে ঢুকেছে। এবং তাদের একটা বাচ্চার সাথে কথা বলে আমি জানলাম যে বাবা মার যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কনজুগাল রিলেশনশিপ, এটার ইফেক্ট পড়েছে এটার উপরে। এমন একটা পর্যায়ে এসছে বাবা মা যখন টের পেয়েছে তখন অনেক দূর, অনেক দেরি হয়ে গেছে। এই জন্য পরিবেশ পরিস্থিতি, এরপরে নিউট্রিশন, বাচ্চার নিউট্রিশন, তারপরে বাচ্চা ঘুম। আজকাল ছেলেবেলে রাত্রে হাতে হাতে মোবাইল আছে, রাতের 1টা 1:30 2টো পর্যন্ত জেগে জেগে এই যে ডেল্টা স্লিপের যে টাইমটা, রাত 10টা থেকে বেলা রাত 2টো, এই সময়টা সে জেগে জেগে কাটাচ্ছে, এরপরে ঘুমোতে যাচ্ছে, সকালে 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। এই ছেলের কাছ থেকে একাডেমিক পারফরমেন্স আশা করে লাভ নাই, কারণ সে মেন্টালি স্টেবল থাকবে না, অসম্ভব, থাকতে পারে না। যে ছেলে দিনের পর দিন রাতের পর রাত ডেল্টা স্লিপ থেকে মাহরুম থাকছে, বঞ্চিত থাকছে, তার একাডেমিক পারফরমেন্স কখনোই আসার কথা নয়। এই জন্য পরিবেশ পরিস্থিতি, নিউট্রিশন, এবং ওই যে বললাম টাইমলি এফোর্টস, টাইমলি রিসোর্সেস, প্রপার রিসোর্সেস এবং টাইমলি প্যাট্রোনাইজেশন, এগুলো হচ্ছে পারিপার্শ্বিকতা থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে আসবে। টিচার দেবে, অভিভাবক দেবেন, সমাজ দেবে, রাষ্ট্র দেবে, সবাই দেবেন। শুধু বাবা মার একার দায়িত্ব না, এটা সমাজেরও দায়িত্ব, টিচারেরও দায়িত্ব। এবং ছেলেও সেগুলোকে রিসিভিং এন্ডে থাকতে হবে, যে আমার বাবা মা যেটা দিচ্ছেন I got to accept that। এই ধরনের, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল একটা দিক। এগুলো ছাড়া মেন্টাল স্টেবিলিটি আশা করা বাতুলতা মাত্র। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বয়স এবং পরিবেশের সাথে যদি মানসিক স্থিতিশীলতাটা চেঞ্জ না হয়, তাহলে অস্থিতিশীলতাটা আসবে কিভাবে? অবশ্যই তারতম্য আছে, যার কারণে মানুষ এই উঁচু নিচু জায়গাগুলোকে তার পার করতে হয় এবং স্থিতিশীল থাকাটা গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কাছে। একই প্রশ্ন নিয়ে ডক্টর কামরুল হাসান স্যারের কাছে আসতে চাই যে বয়স ও পরিবেশের সাথে মানসিক স্থিতিশীলতার কোনো তারতম্য আছে কিনা, এই বিষয়ে আপনার মতামতটা কি? জি ধন্যবাদ নাসিবা। প্রশ্নটিও যেমন ডিফিকাল্ট, এর উত্তরটা অনেক সহজ করে জিয়াউল হক ভাই দিয়েছেন, রিসার্চ ডিরেক্টর একাডেমি 21। তো আসলে ওনার এই উদাহরণ, কুমড়া গাছ লাগানোর এই যে জীবন্ত উদাহরণ, এরপরে আর কোনো কথা তো বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় উদাহরণ নিয়ে কাজ করছেন। আমি বলি যে আল কোরআনের সুষমা ছড়ানো ছেটানো উপমা। তো এ বিষয়ে ঠিক উনি অনেক ডিপে গিয়েছেন। আমি আরেকটু বলি যে এর পার্থক্যটা সচরাচর বোঝার জন্য আমি আরেকটি উদাহরণের কথা বলি। আমার বাসার পাশেই একদা সকালবেলা ফজরের পরে আগুন লাগলো। তো আমরা সেখানে অনেকেই গেলাম, শখানেক লোক, 4 জন মানুষের গল্প করি আমি। একটা শিশু ছিল 4 5 6 7 বছর বয়স, সে কখন আনন্দ পাচ্ছে আবার ধোঁয়া দেখে ভয় পাচ্ছে। একটা যুবক ছিল, সে ওই যে রান্নাঘরে আগুনটা লেগেছে সেখান থেকে ওই ইউনিটে যে লোকগুলো ছিল তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। ওইখানে আমাদের কুষ্টিয়া শহরের একটা টোকাই গল্প করছে যে ভিতরে মনে হয় আলো দিলে আলোগুলা পুড়তো এবং এটা খাওয়া খুব মজা হতো। মানে ঘর পোড়ার মধ্যে আলো পোড়ার যে গল্পটা, এই কয়েক মাস আগে সেটি আমি দেখলাম। সেখানে আর এক বৃদ্ধ ছিল আমাদের পাশেরই, উনি দোয়া করছিলেন। তাহলে এই যে বয়সের তারতম্যটা, আমরা একই পরিবেশের সামনে 4 জন মানুষ দাঁড়িয়েছিলাম, আর আমি হলাম নীরব দর্শক, কোনো সাথে পাশে আমি নাই, আমার সে যোগ্যতা নেই, কোয়ালিটি নাই, এক অথর্ব মানুষ আমি। আমরা কয়েক বন্ধু সেখানে ছিলাম। এই যে 5 শ্রেণীর মানুষ আমরা এই আগুন লাগার এখানে দেখলাম। তাহলে বোঝা যাচ্ছে যে বয়সের কারণে এটার তারতম্য হবে, আর পরিবেশের কারণে তো তারতম্য হবেই। আমাদের হুমায়ুন আহমেদ সাহেব যখন সাহিত্য করতেন, খুব পোষাচ্ছে না, তখন কিন্তু তিনি আবুল কাশেম আমিন একটি কমেন্টস করেছেন, পারিবারিক সুসম্পর্ক ব্যতীত একাডেমিক ভালো পারফরমেন্স ভালো হওয়া আসলে সম্ভব কিনা, পরিত্রাণের উপায় কি? ফাঁকে দিয়ে বলেনি কোনো উপায় নেই। একাডেমিক ভালো পারফরমেন্স পারিবারিক সুসম্পর্ক ব্যতীত অসম্ভব, অসম্ভব এবং শেষ কথাটা এবং অসম্ভব। জিয়াউল হক ভাই সেটি খুব ভালো করেই বলেছেন। সুতরাং পারিবারিক সম্পর্ক সন্তানের স্বার্থে আমাকে ভালো করতে হবে। আমার বাড়ির যে আমার যে বেটার হাফ, তার সাথে আমার সম্পর্ক অবশ্যই সুসংগত, পরিশীলিত, পরিমার্জিত এবং অবশ্যই
একটি অনুশাসনের অধীন করে ফেলতে হবে, না হলে আমার ছেলে মেয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যদি কেউ টিকে যায়, বের হয়ে আসে, তাহলে সেটা হলো যে মৃগনাভি। এর বাইরে আর কোনো কথা বলার নেই। যে কথা বলছিলাম, হুমায়ুন আহমেদ সাহেব যখন সাহিত্য ভালো করতে পারছিলেন না, তখন তিনি নুহাস পল্লী বানিয়েছিলেন। একটি চমৎকার পরিবেশ সেখানে করেছিলেন, সকল আয়োজন সেখানে রয়েছে। তাতেও যখন পোষাচ্ছিল না, তখন তিনি সেন্ট মার্টিনে গিয়ে সমুদ্র বিলাস তৈরি করেছিলেন লেখালেখি করার জন্য। তাহলে পরিবেশ একজন অলেখককে লেখক বানায়। আরবি সাহিত্যের নোবেল বিজয়ী 1988 নোবেল পেয়েছেন রাজীব মাহফুজ, তিনি প্রতিদিন বিকেলবেলা নীলের তীরে বন্ধু বান্ধবের সাথে কফির আড্ডা দিতেন। তার একটা ছোট্ট বসার জায়গাও সেখানে ছিল। শেক্সপিয়ার ব্রিটেনের নদীর পাড়ে তিনি ঘর করেছিলেন। এজন্যই আমরা বলি যে পরিবেশ ছাড়া সাহিত্য রচনা হয় না। আমাদের পাবনার প্রমথ চৌধুরী, তিনি একদিন বলছিলেন, এমন দিনে কি লেখা যায়? এরপরে তিনি একটা অনন্য রচনা প্রসব করালেন। তার মানে লেখার জন্য দিনক্ষণ লাগে। দুঃখের সময়ের সাহিত্য আর সুখের সময়ের সাহিত্য এক হয় না, পরিবেশের ব্যাপক তারতম্য। আমার কথাগুলো মনে হয় আপনাদের বিরক্তির উৎপাদন করছে কিনা আমি জানি না। আসলে আমি সাহিত্যের মানুষ, তো কথায় কথায় ওইদিকে চলে যাই আমি আসলে। তো চরম চরম আর্থিক যন্ত্রণা কাতর ক্লিষ্ট হয়ে, দুঃখ ক্লেশে একেবারে ঘর্মাক্ত হয়ে কবি নজরুল যেখানে বলতে পারেন, হে দারিদ্র তুমি মোরে করিয়াছ মহান, আর কেউ বলতে পারেন না। যখন দারিদ্রের নিপীড়নে চরম কষাঘাতে নিপিষ্ট হন, কবি জীবনানন্দ তখন বলেন, যারা অন্ধ তারাই আজ সব থেকে বেশি চোখে দেখে। আবার পাশাপাশি সুখের কথাও বলেন অনেকেই, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সেটিও পরিবেশেরই কারণ। এই যে দুটো পরিবেশের কারণে দুটি রচনার ধারা দুটি রকম হয়ে যায়। এই জন্য আমি বলি অবশ্যই এটি আছে এবং এটি থাকতে হবে, এটি না থাকলে হবে না। আমি প্রসঙ্গ অথবা অপ্রসঙ্গ যে কোনোভাবে একটি কথা বলতে চাই। চীন, জাপান, কোরিয়াতে অতি সম্প্রতি শুরু হয়েছে যে তাদের 8 ঘন্টা কর্ম সময়ের মধ্যে তারা এক সময় 20, 25, 30 মিনিটের একটা কর্মবিরতি দেয় এবং 15 মিনিট তারা ঘুমিয়ে নেয় এনার্জি করার জন্য, গ্রো করার জন্য। হ্যাঁ, তো আমি খুব মজা লাগলো। এবং জাপানে তো মেডিটেশন শুরু করেছে তারা। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের ফাঁকে তারা 5 মিনিটের মেডিটেশন করে পরে আবার পরের সেকেন্ড হাফে কাজ করতে যায়। আমাকে খুব ভালো লাগলো। আল্লাহ রাসূলের কাইলুলার যে বিধানটা কি চমৎকার ভাবে আজকে কার্যকরী হচ্ছে। তো তাহলে এই যে পরিবেশ, এই যে সময়ের আমি জিও ভাই আসলে খুব ভালো, মানে ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। টাইম নিয়ে যে কথাগুলো বলছেন, টাইম নিয়ে অনেক কথা রয়েছে ইসলামে এবং আমাদের ধর্ম টাইমকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। তো এই টাইমটাকে প্রথম 4 ঘন্টাকে যেরকম প্রাণবন্ত কাজ করেছি, পরের 4 ঘন্টাকে এই প্রাণবন্ততা বজায় রাখার জন্য কাইলুলা অথবা বর্তমানে মেডিটেশন অথবা হালকা একটু ঘুম পাড়া, এগুলোর কোনো বিকল্প নাই। এই প্রেসক্রিপশনগুলো অনেক আগে থেকেই দেওয়া হয়েছে। যাই হোক, আমরা মনে করি যে এই বিষয়গুলোকে যদি আমরা আমার সচেতন বোধ, বিশ্বাস এবং আমার চেতনার আলোকে সাজাই, তাহলে আমি বয়স এবং পরিবেশের সাথে এই স্থিতিশীলতার পার্থক্য বুঝতে পারবো। তো পার্থক্য যতই থাক, আমার বয়স যখন যেটি হবে, আমার যখন যেটি করণীয় আমি সেটি করব এবং মনস্থিতির আলোকে করব, তাহলে আমি সফলতা নিশ্চিত পাবো বলে আমার প্রত্যাশা এবং প্রত্যাকাঙ্ক্ষা। ধন্যবাদ। জি, ডক্টর কামরুল হাসান স্যারকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে আলোচনাটা রাখলেন। এই জায়গায় আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই ফ্রম আ স্টুডেন্ট লাইফ। যদিও এটা কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো ফানি মনে হতে পারে, যে একটা বাচ্চা যখন স্কুলের স্টুডেন্ট কিংবা কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, তখন সে 100-এর মধ্যে যদি 5 মার্ক কম পায়, এমন অনেক বাচ্চা আছে কান্না শুরু করে দেয়। একই বাচ্চা আবার যখন ক্লাস 3-4-এ উঠলো, তখন সে 90%-এর নিচে যদি মার্ক পায় কোনো কারণে, তাহলে তার জন্য এটা একটা খারাপ লাগার বিষয়। কিন্তু ওই স্টুডেন্টটা যখন 7-8-এ উঠছে, তার জন্য 80-85% মার্কস মিনস আ লট, যে হ্যাঁ আমি এতদূর গিয়েছি, দিস ইজ এনাফ। আর যখন সে 9-10-এ ওঠে, তখন কোনো মতে 80% পৌঁছানোটা তার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর 11-12-এর কথা কি বলবো,
এমন অনেক স্টুডেন্ট চিন্তা করে যে এইচএসসি তে তো মোটামুটি 3টা সাবজেক্ট পর্যন্ত A+টাকে কনসিডার করা হয়, আমি যদি 2টো সাবজেক্টে মিসও করি হয়তো তেমন কোনো একটা সমস্যা হবে না। তো বয়স এবং পরিবেশের সাথে যদি আমাদের মানসিক অবস্থাটার তারতম্য না হয়, তাহলে একই স্টুডেন্ট বিভিন্ন এজে তার মার্কস সম্পর্কে, তার এক্সপেকটেশন, তার পারফরমেন্স, এইটা চেঞ্জ হবে কেন? অবশ্যই এখানে তারতম্য আছে এবং এর সাথে মানসিক স্থিতিশীলতাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা নিয়ে আমি মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যেতে চাই যে এই বিষয়টাতে আপনার কিছু অ্যাড করার আছে কিনা। জি, আমার মনে হয় স্যাররা এটা খুব সুন্দরভাবে অ্যান্সার করে ফেলেছেন। আমি জাস্ট ছোট্ট একটু কমপ্লিমেন্টারি কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের জীবনের লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা জীবনটাকে দেখি, তাহলে একদম ছোট যখন একটা শিশু থাকে যে কিছুই করতে পারে না, তার প্রথম কয়েক বছর, তার ইনফেন্সি যে সময়টাতে থাকে, তখন কিন্তু সে শিখে। তখন সে যেই পরিবেশটা আমি তাকে দিচ্ছি সেভাবেই সে শিখছে। সে যদি দেখে তার বাবা টিচার, তার মা টিচার, সে যেটা হয় বাবার শার্টটা গায়ে দেয়, মার মার্কারটা নেয়, চশমাটা পরে সে ওইভাবে বাবা মাকে ইমিটেট করে, অ্যান্ড দেয়ারফোর হি অর শি লার্নস। এইটা একটা পরিবেশ। তারপরে আরেকটু যখন বড় হয় তখন সে নিজে ভালো মতো করার চেষ্টা করে, তখন সে কনস্ট্রাকশন করে যে আমি এতদিন যা যা দেখেছি, যা যা আমি করতে দেখেছি আমার চারপাশে বড়দেরকে, সেটা আমি এখন করে দেখি আমার কেমন হয়। ঠিক সেরকম ভাবে সে তখন ওই ওই শিক্ষাগুলো, ওই মজার মজার যেগুলো আগের মজার এক্সপিরিয়েন্স ছিল, সেগুলোকে রিয়েল লাইফে করে। সেটা আরেকটা ফেজ তার জীবনে, সেটাকে যদি আমরা বলি যে কনস্ট্রাকশন টাইম যদি বলি। আর এরপরে যখন সেই বাচ্চাটা আরেকটু বড় হয়ে যায়, তখন সে সারা পৃথিবীর জন্য তার এই দুই লাইফের শিখা এবং দেখা কাজগুলো করে দেখায়, করে দেয় বা কন্ট্রিবিউট করে। তো এখন এই 3টা লাইফের 3টা জায়গাতেই আসলে পরিবেশ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যেই পরিবেশে ওই বাচ্চাটা চারপাশের বড়দেরকে করতে দেখছে, সেই একই পরিবেশ তাকে যে ভালো জিনিসটা শেখাচ্ছে, আবার এট দ্য সেম টাইম সেই পরিবেশটা যদি নেগেটিভ হয়, তার লার্নিং গুলো কিন্তু টু সাম এক্সটেন্ট বায়াসড হয়, নেগেটিভ হয়, ফ্রাস্ট্রেটিং হয়, যেটা সে একেবারে তার জীবনে যখন সে বড় হয়, ম্যাচিওর একটা মানুষ হয়, তখন পর্যন্ত সেটা তাকে এফেক্ট করে। তো এখানে পরিবেশটা আসলেও একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল ম্যাটার একটা মানুষের মেন্টাল স্টেবিলিটির জন্য, মেন্টাল আপব্রিঙ্গিং এর জন্য। থ্যাংক ইউ নাসিবা। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা যে বিষয়টা, যে কোয়েশ্চেনটা আমাদের ছিল যে মেন্টাল স্টেবিলিটি আসলে কতটা ইম্পর্টেন্ট এবং বয়স পরিবেশের সাথে এটা তারতম্য আছে কিনা, এই বিষয়টা খুব ক্লিয়ারলি এখানে ডিসকাসড হয়েছে। আমরাও আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা কোয়েশ্চেন আমি আমাদের 3জন যারা বিশেষজ্ঞ আজকে আছেন আমাদের সাথে, সম্মানিত অতিথিরা, সবার কাছেই করতে চাই যে আমরা মূলত 3টা কমিউনিটিকে আমাদের এই প্রোগ্রামের সাথে রিলেট করতে পারি। এক হচ্ছে স্টুডেন্ট, সেকেন্ড হচ্ছে টিচার, এবং থার্ড হচ্ছে আমাদের যারা গার্জিয়ান লেভেল আছেন। তো আমরা আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনার আউটকাম হিসেবে তাদের প্রতি যে পরামর্শ, এটা রাখার অনুরোধ করব। সবার প্রথমে আমি যেতে চাই ডক্টর জিয়াউল হক স্যারের কাছে। জি স্যার। ধন্যবাদ নাসিবা। আমি ওই একজন শিক্ষক এবং দুজনই শিক্ষক এবং টিচার্স ট্রেনারদের বক্তব্য শুনছিলাম, চমৎকার আলোচনা। আমি নিশ্চিত যে একাডেমি 21-এর শ্রদ্ধেয় দর্শক শ্রোতা আজকে ওনাদের বক্তব্য থেকে চমৎকারভাবে উপকৃত হবেন। আমি শেষ মুহূর্তে পরামর্শটা ওনাদের কাছ থেকে আসুক, তবে আমি একটা কথা বলতে চাই মেন্টাল স্টেবিলিটিকে ধারণ করার জন্য। যেহেতু পারফরমেন্সটা নির্ভর করছে মেন্টাল স্টেবিলিটির উপরে, তো এখন মেন্টাল স্টেবিলিটির দিকে ফোকাস দিই। আমি আমার দর্শক, বিশেষ করে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, এবং বাবা মা যদি এই জিনিসটা, অভিভাবকরা যদি শুনে থাকেন, তাহলে তারা আপনাদের বাচ্চাদেরকে, অর্থাৎ আপনাদের ছেলেমেয়েদের সন্তানদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবেন। দেখবেন কুকুর রাস্তায় চলতে চলতে তার মলমূত্র ত্যাগের প্রয়োজন হলে সে একটা চক্কর দেয়, দুইটা একটা চক্কর দিয়ে হঠাৎ করে চক্কর দিয়ে ঘুরে ফিরে তারপরে একটা সোজা একটা পর্যায়ে গিয়ে সে দাঁড়ায়, এরপরে সে তার কাজটা সারে। এই যে এটা কিন্তু আমাদের চোখের সম্মুখে আমরা সবসময় দেখি, আমরা খেয়াল করি না, হয়তো প্রয়োজনও মনে করি না। সে সাউথ পোল এবং নর্থ পোলে নিজের শরীরকে প্যারালাল করে ফেলে। প্যারালাল না করা পর্যন্ত, ওই পোলের সঙ্গে
অ্যালাইনমেন্ট ঠিক না করা পর্যন্ত তার মলমূত্র ত্যাগের কোনো রকম সুযোগ তার নাই, তার তার স্পিংচার গুলো ওপেন হবে না। এটা হচ্ছে কুকুরের ক্ষেত্রে পোলারাইজেশন অর্থাৎ অ্যালাইনমেন্ট। মানুষের জন্য অ্যালাইনমেন্টের তার মেন্টাল স্ট্যাবিলিটি, তার মাথার কার্যক্রম, আমি আগেই বলেছি যে তার ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস এবং ফিল্ডকে উইদিন দ্য হেলদি লিমিট রাখার জন্য মানুষের জন্য আল্লাহ পাক অ্যালাইনমেন্টের ব্যবস্থা করেছেন। দিনে 5 বার সেজদা করা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, দীর্ঘ সময় ধরে সেজদা করেন, লম্বা সেজদা করেন, নিয়মিত সেজদা করেন, আমি আপনাকে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি এই গবেষণাটা কোনো মুসলমান দেশ থেকে আসেনি, কোনো মুসলমান সায়েন্টিস্টদের কাছ থেকে আসেনি। অতি সম্প্রতি কয়েক বছর আগে সিগমাট জাইরাস নামে যে ব্রেনে একটা সেল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সেই অ্যাসাইনমেন্টটা, সেই সেলটা অর্থাৎ সেই ফ্রন্টাল লোবের আমাদের যখন আমরা সেজদায় যাই, আমাদের ম্যাগনেটিক ফিল্ড তখন একটা ইয়েতে আসে। আমরা হাসি, কান্না, কথাবার্তা, রাগ, দুঃখ, কষ্ট, পরিশ্রমের কারণে আমার মাথায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হচ্ছে। যে মুহূর্তে সেজদায় যাচ্ছি তখন এটা আস্তে আস্তে কমতে কমতে 16 থেকে 28 হার্টসের ভিতরে চলে আসে। যত বেশি সেজদা করব, যত ঘন ঘন সেজদা করব, যত লম্বা সেজদা করব, তত বেশি আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা স্টেবল হবে। আর যত বেশি স্টেবল হবে আমরা তত বেশি মেন্টাল স্ট্যাবিলিটি পাবো। আর সেই সঙ্গে রাতের ঘুমটা তাড়াতাড়ি 11টার ভিতরে ঘুমিয়ে যাওয়া আর 4টার দিকে ওঠা, অর্থাৎ 11টা থেকে 2টার ভিতরে এই 3 ঘন্টা ঘুমটা যেন আমার ডিপ ঘুম হয়, এই বিষয়টা, এই ডেল্টা ঘুমের সময়টা যেন আমরা ঘুমিয়েই থাকি, অন্য কোনো কাজ যেন, এই দুটো কাজ যদি আমরা করতে পারি, মেন্টাল স্ট্যাবিলিটি আপনার সন্তানের, আপনার নিজের আসবে। এই জিনিসটা আমাদের নিজেদের অভিভাবকদের বলি নিজের জীবনে প্র্যাকটিস করার জন্য, এবং পাশাপাশি সন্তানদের জীবনে যেন এটা থাকে, এই প্র্যাকটিসটা হয়, সেটা নিশ্চিত করা দরকার। আর এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক হোক, আমরা আনডিউ প্রেশার যেন সন্তানদের সম্মুখে উপরে না দিই, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। কারণ আজকের এই কম্পিটিটিভ যুগে আনডিউ গোল এবং আনডিউ গোল সেট আপ করে দেওয়া এবং আনডিউ প্রেশার দেওয়াটা বাচ্চার ভালোর জন্যই হয়তো দিচ্ছেন, কিন্তু এটা বাচ্চার মোরালিটি, তার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, লেভেল সবগুলো একটা ধ্বংস করে দিচ্ছে। এর পরিণতি খুব খারাপ হতে বাধ্য। এরকম বহু আমরা ছেলে মেয়ের জীবনকে নষ্ট হতে দেখেছি। আশা করি আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। শুকরিয়া। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে আমরা মাসিনা ম্যামের কাছে যেতে চাই এবার, যে আমাদের স্টুডেন্ট, গার্জিয়ান এবং টিচারদের প্রতি যদি আপনার কোনো পরামর্শ থাকে, প্লাস আজকে আমাদের একাডেমি 21 এর দর্শকদের জন্য শেষ কথা রাখার অনুরোধ করব। জি। থ্যাংক ইউ নাসিবা। আমি স্যারের কথাগুলোর, আমার শ্রদ্ধেয় দুজন স্যারদের কথাগুলোকে সামারাইজ করছি। সেটা হচ্ছে যে এখানে আমি 3টে বিষয়ে এমফেসিস করতে চাই। একটা হচ্ছে এক্সপেকটেশন যখন আমি সেট করছি, যেটা জিয়া স্যার খুব সুন্দর করে বলেছেন, একটা পরিবারের বাবা মা হিসেবে হোক, একটা পরিবারের সন্তান হিসেবে হোক, রেসপন্সিবল মানুষ হিসেবে হোক, আমার মনে হয় এখানে এক্সপেকটেশন সেট করার সময় আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে আমি আমার সন্তান থেকে কি চাই, আমি আমার পরিবারের আলটিমেট কি অ্যাচিভমেন্ট দেখে যেতে চাই, এই ধরনের জিনিসগুলো সেট করা উচিত। তখন যেটা হবে যে এক্সপেকটেশনটা যখন আমার সুন্দর থাকবে, হেলদি থাকবে, রাইট ওয়েতে ডিটারমিন করা হবে, তখন আমাদের পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার স্পেস পাবে টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, টু পারফর্ম ফিয়ারলেসলি। একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যেটা মেন্টাল স্টেবিলিটির ওয়ান অফ দ্য ভেরি বেসিক রিকোয়ারমেন্টস। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পারিবারিক কালচার, একটা সুন্দর কালচার প্রেজেন্ট করা, যেটা স্যার খুব সুন্দর করে বললেন যে সুন্দর সুন্দর অভ্যেস নিজেকে করানো। আমি আমার রাইট টাইমে শুতে যাওয়া, রাইট টাইমে ঘুম থেকে ওঠা, পরিবারের সবাই মিলে, যেটা স্যার কিছু ইবাদতের কথা বললেন, আমরা সুন্দরভাবে কিছু কালচার যদি এস্টাবলিশ করতে পারি, তখন যেটা হবে যে আসলে যেই প্রশ্নগুলো আসছে বা আমরা যেই লেভেলে কথা বলছি, আমার বারবার একটা জিনিস মনে আসছে যে হঠাৎ করেই একটা মানুষ কিন্তু হঠাৎ করে প্রথম দিনই প্রশ্ন করে না যে আমার পরিবারের অবস্থা এইরকম, আমি কি করে ভালো রেজাল্ট করব। ওই সময় পর্যন্ত যেতে ওই রকম খারাপ মেন্টাল আনস্টেবল একটা জায়গায় যেতে একটা পরিবারকে অনেক দিন সাফার করতে হয়।
তাই না? এটা একদিনে হয় না। তো সেই জন্য এগুলো হওয়ার আগেই প্রত্যেকটা পরিবারের কিছু সুন্দর স্বাস্থ্যবান হেলদি কিছু মিউচুয়াল এক্সপেকটেশন সেট করা, সুন্দর কিছু কালচার এস্টাবলিশ করা, যেখানে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে কমপ্লিমেন্ট করব, যার যেখানে ঘাটতি আছে আরেকজন সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব। এইভাবে যখন কমপ্লিমেন্টারি রিলেশনশিপে আমরা অভ্যস্ত হব, তখন যেটা হবে যে আমাদের ছাত্র বলি, অভিভাবক বলি, যে যে জায়গাতেই দাঁড়িয়ে আছি না কেন, আমরা আমাদের নিজেদের যে টার্গেটগুলো আছে, নিজেদের যে গোলগুলো আছে, সেগুলোতে পৌঁছাতে পারবো, কারণ আমি জানি আমাকে আমার পরিবারের বাকি সবাই মিলে সহযোগিতা করছে। এবং এই ধরনের একটা এনভায়রনমেন্ট সেট করার জন্য আমি বলবো প্যারেন্টদের এন্ড টিচারদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। তারা নিজেরা মেন্টালি স্টেবল থেকে আরেকটা পরিবেশ, নিজের চারপাশের পরিবেশটাকে মেন্টালি স্টেবল রেখে তারপরে কন্ট্রিবিউট করার জন্য কাজ করতে হবে। এখানে অনেকগুলো কাজ, সেটা আমরা বাকিটা বুঝতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ, বিকজ অনেক সুন্দরভাবে আমাদের যে বিষয়গুলো হাইলাইট করা উচিত টু দ্য 3 গ্রুপ অফ পিপল উই আর টকিং অ্যাবাউট, সবগুলো এখানে আমাদের সামনে এসেছে। শেষে ডক্টর খান স্যার, প্রফেসর ইসলাম কুষ্টিয়া স্যার, আপনার কাছে এই সেম প্রশ্ন আমি করব যে আমাদের স্টুডেন্ট, শিক্ষক এবং গার্জিয়ানদের প্রতি আপনার পরামর্শ, প্লাস একাডেমি 21 এর দর্শকদের জন্য একটা কনক্লুশন। জি ধন্যবাদ আমাদের সুপ্রিয় সঞ্চালক। আমি মাহসিনা মারিয়ার কথা গভীর অভিনবেশ সহ শুনছিলাম, ঋদ্ধ হচ্ছিলাম। আর জিয়াউল হক ভাইয়ের কথা তো শুনেছি তন্ময় হয়ে, মন্ত্রমুগ্ধের মতো শুনেছি এবং কঠিনভাবে সমৃদ্ধ হয়েছি। আপনাকে সালাম। আমি শিক্ষক হিসাবে আমার তো শীত পড়ানো অভ্যাস, আমি সময় না নেওয়ার স্বার্থেই, তাড়াতাড়ি শেষ করার স্বার্থে ঝরঝর করে পড়ে যাব। দয়া করে কষ্ট করে দর্শকরা, শ্রোতারা বুঝে নেবেন। ছাত্রদের মনস্থিতির জন্য আমি মনে করি 1 নম্বরে প্রয়োজন কাউন্সেলিং, 2 নম্বরে উচ্চাশা জাগ্রত করা, মনীষীদের জীবনী অধ্যয়নে আগ্রহী হওয়া, এরপরে মনকে ইতিবাচক কাজে সদা ব্যস্ত রাখা, এরপরে পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুশাসন এবং আত্মশাসনের অনুবর্তী হওয়া, এরপরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এমন জাতীয় কর্মকাণ্ডে অপ্রয়োজনীয় জড়িয়ে না পড়া কিংবা অযথা অপ্রয়োজনকে প্রয়োজনীয় বানানোর অযৌক্তিক অজুহাত সৃষ্টি না করা, আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জন করা, মনস্থির হওয়া, যেন ক্লাসে না থেকেও না থাকার মতো হয়ে যায়। এগুলোই ছাত্রদের জন্য আমার পরামর্শ। শিক্ষকদের জন্য পরামর্শ হলো অস্থির চিত্র না হওয়ার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। মিশর বিশ্ববিদ্যালয়ে, আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা একটা শিক্ষককে জানি, তার কাছে একজন ছাত্র 80 জন ছাত্র ফেল করেছিল, 80% ছাত্র। দ্বিতীয় পরীক্ষকের কাছে 80% ছাত্র পাশ করেছিল। থার্ড এক্সামিনেশন হয়ে গেলে সেখানে 80% ছাত্র পাশ করে। পরে তদন্ত করে দেখা গেল ওই শিক্ষকের মনস্থিতি ছিল না, এ কারণে এই প্রবলেমটা হয়েছিল। এই জন্য শিক্ষকদের জন্য খুবই ভয়ঙ্কর, ঝুঁকিপূর্ণ, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। অস্থিরতার সকল অনুষঙ্গ শিক্ষকদেরকে দূর করতে হবে। আপনারা ইমাম মুসলিমের কথা জানেন, তার কাছে এক লোক একটা হাদিসের খোঁজ নিতে এসেছিল, খুব চমৎকার হাদিস, কিন্তু ওই মুহূর্তে হাদিসের খোঁজটা দিতে পারছেন না। তো হাদিসের খোঁজটা দিতেছেন আর বাসায় খবর পাঠিয়েছেন গিন্নিকে যে মেহমান আছে, তো একটা ডিশে করে কিছুটা খেজুর পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি খেজুর খাচ্ছেন আর হাদিস করছেন, এই করতে করতে একসময় হাদিসটা পাওয়া গেল, ততক্ষণে ডিশের খেজুরও শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে খেজুরের মতো শক্ত, ভারী এবং মানে একটা প্রোটিনযুক্ত খাবারে ওনার পেট ফুলে উঠলো এবং আমার শ্রদ্ধেয় ইমাম মুসলিম এই প্রবলেমে মারা গেলেন, ইন্তেকাল করলেন, রবের ডাকে সাড়া দিলেন। এই যে মনস্থির না থাকার কারণে, কেন সহজ হাদিসটি আমি পাচ্ছি না, এই অস্থিরতার কারণে কিন্তু তিনি সেদিন মানে অজান্তেই ভুল করে ফেলেছিলেন এবং তিনি কিন্তু এই যে একটা দুর্বিষহ অবস্থার মুখোমুখি হয়েছিলেন। এই জন্য শিক্ষকদের জন্য খুব প্রয়োজন হলো মনস্থির থাকা। কখনো মনস্থির থেকে বের হওয়া যাবে না, মন থেকে স্থিরতাকে চেঞ্জ করা যাবে না, মনস্থিতি রক্ষা করতে হবে। অভিভাবকদের জন্য আমি একটা বইয়ের পরামর্শ দিই যে এই বইগুলো আপনারা মেনে চলবেন। 6-7টা বইয়ের কথা আমি বলছি, একটু মানে ধৈর্য ধরে শুনলেই হবে। 1 নম্বর হচ্ছে বকাবকি করবেন না বাচ্চাদেরকে। 2 নম্বর বই হচ্ছে বুঝিয়ে বলবেন। 3 নম্বর বই হচ্ছে বিনোদন, বিকাশ এবং খেলাধুলার সুযোগ দিবেন। 4 নম্বর বই হচ্ছে বাড়তি কোনো চাপ না দিবেন, আল্লাহ কাউকে বাড়তি চাপ দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। 5 নম্বর বই হচ্ছে বিশ্রামের সুযোগ দিবেন। 6 নম্বর বই হচ্ছে ব্যস্ততা কোনোভাবেই কাম্য নয়।
এই 6টি বকে আপনারা আপনার সন্তানের জন্য কাজে লাগাবেন, দেখবেন আপনার সন্তান সব দিক থেকে টাইমলি এবং মানে ডিউরিলি যখন যেটি প্রয়োজন তখন সেই অভাবটি প্রয়োজন করে আপনার মুখকে উজ্জ্বল করবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছিলেন, কুররাতা আয়ুনি ওয়াজআলনা, যে আমার সন্তানদেরকে এমন করে দাও যে তার সন্তানের চেহারা দেখলে আমার চোখটা ভরে যায়, আমার সন্তানের কথা মনে হলে আমার বুক প্রশস্ত হয়ে যায়। এইরকম সন্তানের গর্বিত বাবা আমরা হতে পারবো। আসলে আমরা যখনই আল্লাহর নিয়মের বাইরে যাই তখনই কিন্তু সমস্যা হয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছি। ওয়ালাম তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর সুন্নত নিয়ম কানুন কখনো চেঞ্জ হয় না। এই জিনিসগুলো আমরা জানছি না, এই জিনিসগুলো আমরা মানছি না। রাত 11টা থেকে 2টা পর্যন্ত এই 3 ঘন্টা ঘুমের অমূল্য সময়, এটিকে আমরা পালন করছি না। এজন্যই সমস্যা হচ্ছে। রাতকে রাতের মতো পালন করতে হবে, দিনকে দিনের মতো পালন করতে হবে। পরিশেষে একাডেমি 21 এর দর্শক শ্রোতা ভাই, আজকের আমাদের এই অডিয়েন্স সকলের জন্য একটি কথা, সর্বমহল থেকে ব্যক্তিত্ব জাগানিয়া বিষয়বস্তু পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগী হতে হবে আমাদের সবাইকে। আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা, জিয়াউল হক সাহেবের বই খাতা কলম এই টাইপের যে বইগুলো ব্যক্তিত্ব গঠন সহায়ক, সেই বইগুলোকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবার জন্য চেষ্টা করতে হবে। মনোবৈকল্য নিরোধক সকল বিষয়কে শ্রেণীকক্ষে যথা গুরুত্বের সাথে আলোচনা করতে হবে। আগামীর কর্ণধার ছাত্রদের স্বদেশ প্রেম ও জন্মভূমির প্রতি কর্তব্য পরায়ণ হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। প্রিয় উপস্থিতি, নতুন কোনো পরামর্শ নয়, সচেতনা, সজীব বিশ্বাস, সতেজ বোধ, সক্রিয় বিবেচনা সাথে নিয়ে সহৃদয়তার সাথে সকল কার্য সম্পন্ন করি। ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সি ইউ এগেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন ইয়া রাব্বুল আলামিন। ডক্টর কামরুল হাসান স্যার, আমার মনে হয় নাসিবা ওখানে হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে। ডক্টর কামরুল হাসান, মারিয়া ম্যাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একাডেমি 21-এর সঙ্গে এতক্ষণ যারা সংশ্লিষ্ট থেকে দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 26 মিনিটকে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আপনাদের কাছে সেজন্য ক্ষমা চাই। আমরা আশা করি যে একাডেমি 21-এর সঙ্গে আপনারা ভবিষ্যতে থাকবেন। আমরা সবাই মিলে একটা সুস্থ প্রজন্ম গড়ার লক্ষ্যে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সেই চেষ্টায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপাতত আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি একাডেমি 21-এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাদেরকেও, কর্তৃপক্ষের সকলকে।